ধন্যবাদ কিবরিয়া। আজ যাহা বলিব সত্য বলিবতে সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন রূপা। রূপার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হওয়ার, নিজের পায়ে দাঁড়ানোর, সমাজকে আলোকিত করার। কঠোর পরিশ্রম করেছেন, নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন বিউটি পার্লার, করেছেন নিজের কর্মসংস্থান করেছেন অন্য মেয়েদেরও। রূপার জীবনের বাঁকে বাঁকে কি ধরনের ঘটনা রয়েছে সেগুলো জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। অতিথিকে জিজ্ঞেস করতে চাই যে উনি আসলে যে বিবেকের তাড়না বোধ থেকে এখানে এসছেন, সে বিবেকটি কেউ না কেউ কোনো না কোনো ঘটনার দ্বারা জাগিয়ে দিয়েছে। আপনি একটু আমাদেরকে বলবেন রূপা, যে আসলে আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে? সম্পূর্ণভাবে যার সাথে আমি আমার বাবা কাছ থেকে যখন আমি চলে আসি, তারপর যার মাধ্যম থেকে আর কি আমি এই সম্পূর্ণ কিছু জানাশোনা সবকিছু চিনি আর কি, তো সেই আপুই আর কি আমাকে সবকিছু আর কি হলো। আপনার বিবেকটা জাগানোর কাজ কি সেই করেছে যে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই আপুর নামটা কি আমরা জানতে পারি? আপুর নামটা আপনি বলতে চান না? ওকে ফাইন। আপু আপনাকে কি ইনসিস্ট করেছে, মানে উৎসাহ জুগিয়েছে এরকম একটা অনুষ্ঠানে এসে ও এই শিকারগুলো করবার জন্য? ওই আপুই বলছে যে তুমি এবিসি রেডিওতে যাও, ওখানে গিয়ে ওনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করো। ওকে, আমরা দেখলাম যে এই মানুষটির জীবনে কোনো এক আপু ছিল, হয়তো ঘটনার প্রেক্ষাপটে আমরা জানবো, যে তাকে উৎসাহ জুগিয়েছে লাখো মানুষের সামনে এসে আজকে তার জীবনের অপরাধগুলো বলার জন্য, এই অর্থে যে সে তো অপরাধী হয়েছে কোনো না কোনো ভাবে, তার অপরাধ বা তার ভুলগুলো জেনে সমাজে আর যেন কোনো অপরাধীর জন্ম না হয়। হ্যাঁ, শুরু করুন আপনি। আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে, তবে বছর সালটা আমার মনে নাই, তখন খুবই ছোট, আমাদের ফ্যামিলিটা খুবই ভালো ছিল, খুবই একটা হাসি খুশি, খুবই ভালো একটা ফ্যামিলি। কোথায় জন্মেছিলেন আপনি? আমি ঢাকাতেই জন্ম আমার। আচ্ছা, বাবা কি করতেন? বাবা ব্যবসা করে, এখনো করে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। আপনি কি সবার বড়? না, আমি সেজ 3 নাম্বার। ওকে ফাইন। তারপর এই তো ছোটবেলা থেকে বেশ ভালোই ছিলাম, কিন্তু মাঝে মধ্যে মা বাবার মধ্যে খুব ঝগড়াঝাটি দেখতাম। বাবা ড্রিঙ্কস করতো, বাবা অনেক রকম অনেক বাজে জায়গাতেও আসা যাওয়া করতো। তারপর আমার আম্মুকে মার খেতে হতো, তখন আমরা দেখি আর কি। আমি তখন ছোট, আমার বড় বোন বড় ভাই ওরাও সবাই ছোট ছোট, কিন্তু তারপর থেকে দেখি যে আমার আম্মু এরকম মার খায়, খুবই অত্যাচার ভোগ করে আমার আব্বুর কাছ থেকে। কিন্তু আমাদের বাড়ি টাড়ি বা টাকা পয়সা এগুলো নিয়ে কখনো আমাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। কিন্তু আমার বাবা যখনই ড্রিঙ্কস করতো, যখনই নেশাপানি করতো, তখনই আমার আম্মুকে মারধর করতো। একটা মহিলা, হাজরা নাম, ওই মহিলাটার সাথে আমার আব্বুর খুব ভালো একটা সম্পর্ক হয়। আমার বাবার কাছ থেকে সবসময় টাকা পয়সা নিত। আব্বুর ঝগড়ার মধ্যে বুঝতাম লিয়ানার সাথে ছিল কন্টাক্ট আছে, যে কাপড় চোপড়ের যে ব্যবসা করে থান কাপড়ের, ওই হাজরা আর আমার বাবা দুজন মিলে ওই হিরোইন খাইতো দোকানের মধ্যে, দোকানে শাটার ফেলায় ভিতরে দুজন বসে। দোকানে কেন হাজরা যাবে? হাজরা দোকানে যেত কিভাবে? এটা তো রাতে হইতো। রাতে হাজরা কে ছিল, আত্মীয় বা কোনো কেউ ছিল? না, আমার বাবার সাথে ওই খারাপ মহিলা আর কি। ওকে ফাইন। তো আমার আম্মু সব সময় যাওয়া আসা করতো। তারপর একদিন দেখছে যে দোকানে এরকম তালা দেওয়া, শাটার ফালানো। তো আমার আম্মুর মনের মধ্যে সন্দেহ হয়েছে যে শাটার ফালানো, তাহলে ভিতর মধ্যে ফ্যানটা যে চলতেছে শব্দ হচ্ছে, এরকম শব্দ হচ্ছে। আমার আম্মুর ভিতর থেকে একটা ও মনে হয় ভিতরে কেউ একজন আছে। হ্যাঁ, কিন্তু তখন ওই শাটারটা ভাঙাইছে নিউ মার্কেটের যে দারোয়ানগুলি, ওনাদের 2 জনকে দিয়ে ওইটারে করছে। তারপর যখন তালা ভাঙতে পারে না, তারপর ওই স্বপন আঙ্কেলের কাছ থেকে চাবি নিয়ে ওইটা খুলছে। খোলার পর দেখছে যে ওই মহিলাটা, আর ওই মহিলাটারে দেখতে এত বিচ্ছিরি, আমার আম্মু ভাবতেও পারে না যে এই মহিলার সাথে তুমি বৈশা নেশা করতেছো, এটা তো অসম্ভব। তা আমার আম্মু বলতো যে দেখো তুমি মদ খাবা। তখন কিন্তু আমার বাবা ওই বেশিরভাগ মদই খাইতো, কিন্তু কন্টিনিউ সে খাইতো, হিরোইন খাইতো। 500 টাকার নোট পেঁচায় পর্যন্ত সেই খাইতো, হিরোইনটা খাইতো। তারপর ওইখানে আমার আম্মুরে মারতেছে। সেই রাতেই আমার আব্বু আমার আম্মুকে দা দিয়ে অনেক জোরে, এমন জোরে একটা কোপ দিছে পিছনের, পিঠের, আপনার এইখান থেকে এতটুকু অর্ধেক পর্যন্ত পিঠে করে ফেলাইছে, কাইটা ফেলাইছে। 31টা সিঁড়ি দিছে আমার আম্মুর পিঠের মধ্যে। আমার আম্মু বাঁচত না, এরকম অবস্থা। তখন আমার দাদিকে বলতো, আমার দাদি এখনো আছে, কুকুরা আছে, বড় চাচারা আছে, সবাই আছে, সবাইকে বলতো। কিন্তু ওনারা, কারণ আমার বাবারে কিছু করতে পারতো না, কারণ আমার বাবারে এখনো সবাই ভয় পায়। 2000 সালে আমার ছোট বোন হয়, জানুয়ারির 1 তারিখে। তারপর আমার ছোট বোনটাকে দেখে আমার বাবা আর কি তখন বলে যে আমার আম্মুরে আদর করে বুড়ি বলতো। আমার আম্মুরে খুব ভালোবাসতো। আমার আম্মু আর আমার বাবা তারা দুজন আর কি প্রেম করেই বিয়ে করছিল। আমার আম্মুকে খুব আদর করতো,
করতো, বুড়ি বলতো। আমার আম্মু আব্বুকে মানিক বলতো। মানে তাদের এতটাই ভালোবাসা ছিল। মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে ওই 3-4 বছর আর কি এরকমটা দেখছি যে তাদের মধ্যে এরকম ছিল। আর এইগুলি হয়েছে মানে মূলত ওই যে মহিলাদের কারণে। ওকে। তারপর যখন আমার ছোট বোনটা হয়, তারপর আমার বাবাকে দেখছি খুব ভালো, খুব হাসি খুশি। আমার ছোট বোন হয়েছে। আমার ছোট বোন এখন মানে বর্তমানে খুব সুন্দরী, কিন্তু ছোটবেলায় খুব কালো ছিল। তখন আমার বাবা আর কি রঙ্গিলা বলতো, খুব আদর করতো যে তুমি আমার একটা ব্ল্যাক ডায়মন্ড দিছো, এরকম করে বলতো। আর আমার বড় বোনকে বলতো, আমাদেরকে বলতো যে আমার তো ভারতীয় নায়িকাদেরকে একটারও ভালো লাগে না, আমার ঘরে তো এই যে নায়ক নায়িকা আছে, এরকম করে। মানে তখন আমাদের ফ্যামিলিতে খুবই ভালো। আমার আব্বু নেশাপানি করে না, কোনো কিচ্ছু না। আমরা স্কুল করি, পড়াশোনা করি, বেশ ভালো চলতেছে। আমার ছোট বোনটাও হয়েছে। তারপর 2001-এ আমার বড় বোনের বিয়ে হয়। বিয়ে হয় বলতে আমার বড় বোনের বিয়েটাও আমার বাবা দিবে না। আমার বাবার বলছে যে তা তুমি বিয়ে দিলে তুমি তোমার মতন থাকবা, তোমার সাথে আমার থাকা হবে না, সংসার করা হবে না, এরকম করে বলে চলে। মানে আমার মা দেবেই, আর আমার বাবা দেবে না, কিন্তু আমার মা যেটা বলছে সেটা করবেই। তারপর আমার বড় বোনের ছেলেরা আসে, দেখতে আসে, সবাই সবকিছু মানে দেখা সাক্ষাৎ হয়। আমার বড় বোনকে দেখেই পছন্দ করে। তারপর বিয়ে হয়। বিয়ে 2001-এ বিয়ে হয়। তারপর আম্মু মানে এর মধ্যেই পরে বড় ভাইকে আবার বিয়ে দিল। আচ্ছা। ভাইয়াকে বিয়ে দিয়ে ভাইয়াকে ভাইয়ার মতন আলাদা করে দিছে। বড় বোনকে বড় বোনের বিয়ে দিয়ে আলাদা করে দিছে। মানে তারা তাদের মানে দুইজনকে সেপারেট করতে পারছে। মানে সে তার দিক থেকে আর কি নিশ্চিন্ত যে আমার বড় ছেলে বড় মেয়েকে বিয়ে দিছি। এর মধ্যে কিন্তু আমার বাবা নাই। ওই যে আমার বড় বোনের বিয়ের পরপরই আমার বাবা কিন্তু আবার সে আগের মতন জড়াই গেছে, ড্রাগ এবং নারী নেশা যেটা বলি। আমার আম্মু কিন্তু সংসারটা দেখতেছে, সংসারটা চালাচ্ছে। তারপর এটা আমার বড় বোনের মতন, ভাইয়ার মতন আমি, আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। ছোট বোনটাও মানে দুধেরই ছিল, একবারেই ছোট। মাঝে মধ্যে যখন আমার আব্বু আসতো, আসলেই আমার আম্মুরে মারধর করতো। মানে আমরাও বুঝতাম না যে কেন। মানে আমরা এই রুমের মধ্যে দুষ্টামি করতেছি, খেলাধুলা করতেছি, পড়াশোনা করতেছি, মানে হঠাৎ শুনতেছি যে রাগারাগি, চিলাচিলি, খুব মারামারি হইতেছে, এরকম। আবার যখন দরজার সামনে যায় দাঁড়াইতাম, আম্মু মানে বকা দিয়ে পাঠাই দিত, এরকম করে পাঠাই দিত যে তোমরা অন্য রুমে যাও। 2-1 দিন পর আসতো আর এরকম মারামারি, কিন্তু টাকা পয়সা দিত না, কোনো কিছু দিত না। আমার মা আর আমার বাবা মানে চলতেছে তাদের মতন, তারা মারামারি করতেছে, আমরা আমাদের মতন আছি, এরকম করে চলতেছি। তো একদিন আমার বাবা আবার আসছে, আবার আমার আম্মুরে বলতেছে যে তোমার আলমারিটা খুলো। আলমারিটা খুলো কেন? বললো যে তোমার যে একটা হার আছে ওই হারটা দাও। বলছে যে তুমি যদি এখন যদি মারা যাও, আমি তোমার একটা আংটিও দেবো না, একটা নাক ফুলও দেওয়া সম্ভব না। তারপর অনেক জোরাজোরি করে আলমারি খুলে দেখছে যে কোনো গয়না নেই। আমার আম্মু গয়নাগুলি সব সরাই ফেলছে। তো আমার মায়ের অনেক গয়না ছিল। তো এরকম গয়নাগুলি মানে বেশ কিছু গয়না এরকম নিয়ে নিয়ে বিক্রি করতো। আমার মা যখন বুঝতে পারছে যে আমার বাবা তো মানে গয়না নিয়ে বিক্রি করতেছে আর খাইতেছে, আর সে তো দোকানেই বসতো না, ইন্ডিয়াও যাওয়া আসা করতো না, তাহলে সেই টাকাটা ইনকাম করবে কিভাবে? আর যে ভাড়া ভুড়া পাইতো, দোকানের ভাড়া, বাড়ি ভাড়া যা পাইতো, এগুলি তো আমার মা মানে আমার বাবারে দিতই না। আমার তো বাচ্চা কাচ্চা আছে। তারপর অনেক সময় মারামারি করতো, ঝগড়াঝাটি করতো, তারপর আমার বাবা নিয়ে যাইতো। আমার আম্মুকে অনেক মারধর করতো। না দিলে যে ব্লেড বা চাকু বা খুঁট টুট ছিল, আমার আম্মুর এই মানে গালের এখান থেকে ধরে এরকম একটা মানে পাড়াপাড়ি করতে যে এরকম কাইটা ফেলছিল, এদিকে কাটছিল, এই গালের এখান থেকে নিয়ে ঠিক এতটুকু পর্যন্ত একটা কাটা দাগ ছিল আমার মায়ের। এইখানে কাটা দাগ ছিল, এইখানে কাটা দাগ ছিল, আর পিছে শরীরে তো এমনিতে তো কাটা দাগ ছিলই। এরকম করে মারধর করতো নেয়ার জন্য। তারপর সেদিন আর কোনো গয়নাকাটি পায়নি, আলমারি করলো। আমার মায়ের যে দামি দামি যে শাড়ি ছিল, না হলে 10টা থেকে 12টা শাড়ি নিয়ে গেছে। শাড়ি নেওয়ার পরে আম্মু অনেক রাগারাগি করলো। তো তারপর তার শুনলো না, বাবা চলে যায়। তারপর আম্মু তারপরের দিন সকালে জানতে পারলো যে বাবা নাকি ওই হাজরা নামের ওই মহিলাকে নাকি বিয়ে করবে। তো এটা যখন জানতে পারে, তারপর আমার মা মার্কেটে যায়, অনেক রকম আর কি ঝামেলা করে, কিন্তু সেটা শুনলো না। আমার বাবা আবার বাসায় আসলো, বাসায় আমার আম্মুকে এসে মারধর করলো, মানে অনেক গালাগালি করলো যে তুই মার্কেটে গেছিস কেন, তুই ওর সামনে তুই যে আমার যে গালাগালি করলি, এটা কি আমার কি মান সম্মান গেল না? তখন আমার আম্মু বলছে যে বউ বাচ্চা কাচ্চা রেখে তুই আরেকটা মেয়ে নিয়ে থাকবি, ওইটাতে তোর মান সম্মান যায় না, আর আমি তোর ঘরের বউ হয়ে আমি গেছি, তো এটাতে তোর খুব মান সম্মান লাগলো। তো এরকম পর্যায়ে আর কি। তারপর সেই রাতে আর বাবা আসে নাই। তারপরের দিন রাতটা পার হইলো, তারপরের দিন আম্মু আমাদেরকে খাওয়া মানে সকালবেলা খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ। আমার ছোট বোনকে আমি গোসল করাইতেছি, আর ছোট ভাইটা মনে হয় স্কুলে, তার ছোটটাও তো ছোট, স্কুলে দেওয়ার মতন বয়স হয় নাই। আর ছোট বোনটা একবারে ছোটটাকে আমি গোসল করাইতেছি। আমাদের একটা বুবু ছিল আমাদের বাসায়, মানে 17-18 বছর ধরে কাজ করছে। ওই বুবু রান্না টান্না করতেছে। তারপর মা, বুবুর নামও ছিল হাজরা, বুবুরা বলতেছে যে এই হাজরা আলমারির চাবি কই। তারপর আম্মু খুব মানে শাড়ি টাড়ি পরছে, আমার আম্মু খুব সাজুগুজু করছে।
আমাদের সবাইকে আদর টাদর করছে, আমার ছোট বোনকে মানে ই করছে, খাওয়া দাওয়া করা। এটা আমার বললো যে মা তুই ওরে গোসল করা, এটা বলে আর কি আমার আম্মু রুমের মধ্যে গেছে। তারপর বুবুও আলমারি খুলে ব্যাগ ট্যাগ দিয়ে আসছে, চাবি টাবি দিয়ে আসছে। আবার আমার বুবুর কাছে সবসময় চাবি টাবি থাকতো, তো ওর কাছ থেকে চাবি টাবি নিছে। আম্মু আবার ওর আবার ইশারা করছে যে যা তুই এই মানে রুম থেকে যা। ও মানে আমার বুবুটার মানে বুঝতে পারে না যে আম্মু কি করবে। তারপর আমি বললাম, মানে বুবু আসলো পরে বাথরুম থেকে মানে জোরে জোরে বলতেছি যে বুবু আম্মু রুমের মধ্যে কি করে। পরে বললো যে জানি না, খালাম্মা মনে হয় কি করবো, মানে কাগজপত্র দেখলাম যে আলমারি থেকে বাইর করলো, বড় কালো ব্যাগটাও বাইর করছে, জানি না কি করবে। যখন এটা বলছে তারপর আমার ভিতরে জানি কেমন লাগলো, যা তাহলে দরজা আটকে, মানে দরজা টরজা জানালা টানালা সব আটকাই দিল কেন। মানে আমাদের রুম ঘুরে ড্রয়িং রুমে দিয়ে গেলে মানে আমার আম্মুর বেডরুমের ইটা দেখা যাইতো, জানালাটা দেখা যাইতো, তো ওই রুমের জানালাটা মানে আর আটকায় নাই, বা খেয়াল ছিল না আটকায় নাই, কিন্তু এমনি আর কি পাট দেওয়া ছিল, বিড়ানোর মতন ছিল। যখন অনেকক্ষণ ধরে আটকানো, তারপর আমি আমার ছোট বোনরে বলতেছি যে আমি তোরে তো গোসল করেছি, এখন তো ওরে তো দুধ খাওয়াইতে হইব, ওরে দুধ খাওয়াইলে তো ও আর কি খাইতে খাইতে ঘুমায় যাইবো। বুবু তারপর বলতেছে যে আচ্ছা তুই আমার কাছে দে, আমি ওরে খাওয়াই। তারপর মানে মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে মা তো কোনো সময় তো দরজা আটকায় না, ব্যাগ ট্যাগ যত কিছু করে, আব্বু থাকলে না দরজা টরজা আটকায়, কিন্তু এখন তো আব্বু নাই, তাহলে আমরা তো আছি, আর আমরা তো জানি না ওই কাগজপাতি দিয়ে কি করবে, তো দরজা আটকাইলো কেন। তারপর ওই ঘুরে গেছি, ওই ঘুরে যাইতেই দেখছি যে আমার মা যে কিভাবে যে চিল্লাইতেছে, মুখ দিয়ে শুধু সাদা সাদা ফেনা উঠতেছে। আমি যখন চিল্লাইতেছি তখন আমার বুবু, আমার ছোট ভাইটাই, আমার ছোট যেটা ওটা স্কুলে ছিল, আর ওইটার ছোট ভাইটা, আমরা সবাই, আমার বুবু, আরো আমার চিল্লানি শুনে আরো যারা যারা আসছে সবাই দেখতেছে জানালা দেয়া। তখন আমার মা শুধু হাসতেছে আর বলতেছে যে আমাকে আর কেউ কোনোদিন চালাইতে পারবো না, আর আমাকে বলতেছে যে মা তুই আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানে দেখিস। আর বুবুরে বলতেছে যে, মানে বুবুর নাম ধরে বলতেছে যে হাজরা তুই তোর খালুরে বলিস যে খালাম্মার আর কোনোদিন আপনি মারতেও পারবেন না, আর আর মানে আর কোনোদিন বকাঝকাও করতে পারবেন না, এরকম করে বলতেছে। কিন্তু আবার মা হাসতেছে, আমার মা খুব জোরে জোরে হাসতেছে। বিষটা তো খাইছে, এটা তো বিষটা আমি দেখছি, বিষটা এমনি সিরাপের মতন, যদি একটু পানির মধ্যে বা শরীরের মধ্যে লাগলে কিন্তু এটা সাদা হয়ে যায়, পুরো সাদা ফেনার মতন উঠতেছে। তো সে ওকে প্রিয় শ্রোতা, আমরা জানি না এই ঘটনার পরিসমাপ্তি কি হয়েছে, তবে বিরতির শব্দ বেঁধে গেছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। রূপা, তারপর জানালা দিয়ে দেখলাম মানে আম্মু বলতেছে, জোরে জোরে চিৎকার করতেছে। তারপর আমরা সবাই মিলে, বুবু আমরা সবাই মিলে আর কি চিৎকার করতেছি, কাঁদতেছি, কি করতেছি যে মা তুমি এরকম করে বিষ খাইলা কেন। দরজা ভাঙার মতো কেউ ছিল না? না, দরজা ভাঙার মতন কেউ ছিল না। পরে দরজা তো আমাদের তো দরজাটা তো আসলে ভাঙার মতন কোনোই ছিল না, জানালার গ্রিল শুধু তা ভাঙতে পারে নাই, বাঁকা করে ঢুকে তারপর দরজা করে তারপর আম্মুরে বের করছে, কিন্তু হসপিটালে নিচে মানে ওয়াশ করছে, কিন্তু আর মানে বাঁচে নাই। কি বের করেছিল আপনার মাকে? ওই পাশের মামারা, ভাইয়ারা, মানে আমাদের তো চিৎকার চেঁচামেচিতে তো মানে 10 মিনিটে 100 জন মানুষ জড়ো হয়ে গেছে, এত জোরে জোরে চিল্লাইছি। আর 4 তলা থেকে তো মানে সবাই শুনতেছে, আর কি ব্যাপার, ওই বাড়িতে কি হলো, ওই বাড়িতে কি হলো। আর যখন চিল্লাইতেছে আর বলতেছি আমার আম্মু বিষ খাইছে, আমার আম্মু বিষ খাইছে, এরকম করে বলতেছি, আর আমি দৌড়াইতেছি। মানে আমার ছোট বোনটা আমার কোলে, আমার ছোট বোনটা একবারেই ছোট ছিল, আর ছোট ভাইটা, আমার ছোটটা যখন স্কুল থেকে আসছে মানে দেখতেছি যে আমরা সবাই শুধু দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এর মধ্যে দরজা খোলার মানুষ নাই, মানে জানালা খোলারও মানুষ নাই। আমার মা যখন খাটে থেকে যখন নিচে পড়ছে, আমি বুঝতে পারতেছি যে আমার আম্মু তখন মানে করতে চাচ্ছিল, যে মানে নিজে নিজে হয়তো বা দরজাটা খুলতে চাচ্ছিল, মানে এরকম শুধু বুকের মধ্যে মানে নিজে নিজে শুধু জোরে জোরে করতেছে, মানে থাপ্পড় মারতেছে, আর শুধু জোরে জোরে শুধু আমাদেরকে নিয়ে শুধু করতেছে, বলতেছে। আর আমার আম্মু বলতেছে যে মা আমার শরীরে যা গয়না আছে আম্মু এগুলি সবকিছু তুমি তোমার কাছে রাখো, তোমার আব্বুর কাছে দিও না, এরকম করে বলতেছে। তারপর যখন অনেক চেঁচামেচির পর মানে সাইডের যে পুরুষ লোকরা, মামারা, আঙ্কেলরা ছিল, ভাইয়ারা ছিল, বা পাশের ফ্ল্যাটের যারা যারা ছিল, তারা সবাই আসছে, কিন্তু দরজাটা অনেক ভাঙার চেষ্টা করছে, দরজা ভাঙার মতন কোনো নাই। তারপর বের করার পরও আমার মা আমার মাথা টাথা আমার মুখটুক এরকম করে ধরতেছে আর বলতেছে যে আম্মুরে আমি মনে আর থাকবো না, আমি মনে হয় সত্যি সত্যি মনে মরে যাব, যে তুই আমার ছোট মেয়েটা, আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তুই দেখিস।
তারপর আমি বলতেছি যে আব্বা নাই, কেউ নাই, তুমি এখন এরকম করলা কেন, মানে এরকম। তারপরে সবাই বলতেছে যে যাক বিষ খেলে সবাই বাঁচে। তারপরে তো হসপিটালে নিল, কিন্তু বললো যে না, সে মারা গেছে। এই সময়টাতে আপনার বাবাকে খবর দেননি? না, এর মধ্যে আমার বাবা জানে না যে আমার মা মারা গেছে। আমার বাবার আর কোনো যোগাযোগ করার মতন কোনো ইয়া নাই তো, কারণ সে তো তার মতন হাজরা নামের ওই মহিলার কাছে সে চলে গিয়েছে এর আগে। হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে আমরাই যা যা করার করতেছি। তারপর যখন ওই সে মারা গেছে, তো এখন এটা নিয়ে তো অনেক থানা পুলিশ হয়েছে, অনেক কাটাছেড়া হয়েছে। যখন আমার আম্মুকে যখন ধোয়াইতে যায়, মানে কাফনের কাপড় 2 বার চেঞ্জ করতে হয়েছে। মানে আমার মায়ের যদি কপালটা আপনি তখন দেখতেন যে মানে কপাল এটার মধ্যে পানি ঢালার মতন কোনো ই ছিল না। কারণ একটা মানুষ যখন মারা যায়, যখন 4-5 দিন পর ওই লাশটা যখন গোসলের জন্য নেয়, তখন সেটার মধ্যে আর কিছু থাকে না। আর আমার আম্মুর তো যখন পোস্টমর্টম করছে, সবকিছু তো করছে, নিয়ে গেছে আর কি করে পোস্টমর্টম করে। তারপর যখন গোসল করাইছে, তার 2 বার কাফনের কাপড় চেঞ্জ করতে হয়েছে, মানে রক্তের জন্য। এত ব্লাড তারপরে বের হইতেছে। যখন ধোয়ানো হয়েছে, ওই যে শেষ দেখা, মানে যারা যা দিলে নাকি আর দেখানো যাবে না, ওই শেষ দেখার সময় সবাই জানি না আমার বাবা কার কাছ থেকে খবর পাইছে। তারপরে সে আসছে, আসার পর আমার আম্মুরেও সে দেখতেছে না। এখন সে বলতেছে যে ওই মানে গালি দিয়ে আমার মারে বলতেছে যে ওই জন্য আমার সংসার ধ্বংস হয়েছে। কিন্তু যার জন্য আমার মাই দুনিয়া ছেড়ে চলে গেল, সে আমার মার লাশ পাশে, সে আমার মারে দেখলো না এক নজর। সে আইসে আমার মার মানে লাশের পাশে এসে গালাগালি করতেছে। পরে আমার দুলা ভাইয়ারা, তারপর আমার ভাইয়া শ্বশুর বাড়ির ওই মাউইরা সবাই মিলে আসলো, আমাদেরকে ধরলো টরলো, বলতেছে সে যে আপনি কেমন, আপনি আইসা আপনি বিয়ানকে দেখবেন না। আমার ভাবির মা বলতেছে, তখন আমার বাবা বলতেছে যে এ মরছে, মানে গালি দিয়ে বলতেছে যে এই কুত্তার পালেদেরকে রাইখা গেল কেন, মানে আমাদেরকে রাইখা গেছে কেন। নিয়ে গেল আম্মুরে কবর টবর দিল। তারপর সে আমার মারে দেখবে না অনেক জোর জুলুম করে। তারপর আমার মারে সে শুধু একবার দেখছে। আর যখন দেখছে ওই মুহূর্তটা ওই লোকটা মানে নেশা অবস্থায় ছিল। যখন নেশা কেটে গেছে, তখন ঘুমের থেকে ওইটাই শুধু আমার মারে বলতেছে যে আমার বড় ভাইয়ের নাম ধরে মানে আমার আম্মুকে ডাকতো, আবার বুড়ি বলতো। কিন্তু সেদিন অনেকবার আর কি করতেছে যে আমার বুড়ি কই, আমার বউ কই, আমার বাচ্চার মা কই, এরকম করে তখন আমার মারে অনেক খুঁজছে। তারপর কবরের পাশে যায়, তো ওই তো সে তো 3 দিন 4 দিন ওই কবরের মধ্যে থেকে আর উনারা আনা যায় না। এরকম একটা অবস্থা। 2 মাসের মতন পার হয়, ভাইয়ার মতন বউ নিয়ে বাইরে চলে যায়। এই বাবা ওই 2 মাস পর থেকে বাসার মধ্যে আসা যাওয়া করে। তারপর আমি একদিন বলি, যাবো আমাদের কাছে টাকা পয়সা নাই, আমার টাকা লাগবে, আমার স্কুলের বেতন লাগবে, স্যারের টাকা লাগবে, এরকম করে বলতে থাকি, হিসাব নিকাশ দিতে থাকি। আমি আর আমার ছোট ভাই শুধু স্কুলে পড়াশোনা করি, আর আমার ছোট ভাইটা, ছোট বোনটা আর বুবু, আমরা এই কজন শুধু ফ্যামিলিতে। আর বাবা ওই যে আমার মা বেঁচে থাকতে যেমন মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে আসতো না, এরকম। কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো আত্মীয় স্বজন কখনো আসতো না, কখনো আমাদের খোঁজ খবর নাই, মানে কোনোদিনও না। পরে আমি আর বুবু ওই যে হাতের কাজ করে, শিলি কাজ করে, লেহেঙ্গা, বড় বড় শাড়ি থেকে পাথরের কাজ করে, হাতের কাজ করে, এগুলি আমি জানি। তারপর মানে অনেক রকম যে হাতের কাজ আছে, মানে আর্ট করা বা সেলাই কাজ করা বা ময়ূর টয়ূর অনেক কোন রকম নকশা টকশা, এগুলি আমি জানি, এগুলি করতাম, তখন থেকেই করতাম। তো এগুলি করেই আর কি আমি আমার স্কুলেরটা, আমার হাতের আন্টিটা ছিল, আমার মা দিছিল, ওইটা পর্যন্ত বিক্রি করে আমি তারপর ওই যে ফাইনাল পরীক্ষা দিতে গেলে যে ফিস টিস লাগে, যা লাগে সবকিছু ওকে করি। 7-এর পরীক্ষাটা দিই। তারপর বাবা আসে, 7-এর পরীক্ষা শেষ, তো তখন থেকেই বাবা আসে। আর খুব অত্যাচার করতো, মানে অত্যাচার বলতে কি, সে তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে আসলে আমাকে খুব মারধর করতো। সে ওই যে যেমন আমার মায়ের সাথে করতো, সেইটা আমার মা নাই এখন, সে মানে আমার ভাই বোনরা ঘুমায়, আমাকে ডাক দিত, আমাকে এই এদিকে আয়, এরকম করে ডাক দিত, ভাতটা দিতাম, বুবু থাকতো। তারপর সে শুধু কথায় এই তোর মা কই গেছে, আশ্চর্য তো, আম্মু তো নাই, তো তুমি মা কই গেছে মানে এই তো, এইটা বলে মানে মারধর শুরু করতো। আর আমার বাবা আমাকে এমন ভাবে মারধর করতো যে আমার এই যে বাম পাশে আমার এই যে হাড়টা দেখতেছেন, এটা কিন্তু একটু মানে এটা কিন্তু ভেঙে ফেলছে। ওই লাঠির ইয়াটা মানে লাঠির মতন বড় ছিল, বাটামের মতন, ওইটা দিয়ে মারতে আমার এই চোখটা পর্যন্ত মানে আমার কানা হয়ে যেত, এরকম একটা অবস্থা। এটা সে তার হাতে যেদিন আমি ওরকম কুত্তার মতন মাইর খাই, ওই সেই দিন থেকে আমার খুব রাগ হইলো যে এতকাল আমার আম্মুরে দেখছি,
এখন সে আমার সাথে করতেছে এরকম। তো সেই রাতে আমার হাতের কাছে ছিল ব্লেড, সেই থেকে আমার হাত পা আমার সবকিছু আমি কাটি। আমার অন্যায় না, আমার ভুল না, কিন্তু আমাকে কেউ কিছু যদি বলে, না বুঝা বলবি, আমি বোঝানোর চেষ্টা করি, তারপরে সে যদি না বুঝে, ওই যে আমি তারে বুঝাইতে পারলাম না, এটা তাহলে আমার ব্যর্থতা। আর সে আমাকে উল্টা ভুল বুঝে সে আমাকে গালাগালি করলো বা সে আমাকে মারলো, এই কষ্টটাতে তখন আমি সামাল দিতে পারি না। তখন একমাত্র মনে হয় যে আমি আমার রক্ত দেখলে মানে আমার মাথাটা ঠান্ডা হয়। যখন আমি আমার হাত চাত কেটে ফেলি, তখন দেখা যায় অনেক রক্ত বের হয়, তখন আমার মাথাটা ঠান্ডা হয়। প্রিয় শ্রোতা, আমরা এই বিষয়টি নিয়ে আমাদের সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবো। অনেকেই এই ধরনের বিহেভ করে থাকেন নিজের শরীর নিয়ে। এই ধরনের আচরণকে সাইকোলজির ভাষায় আসলে কি বলে এবং এই ধরনের আচরণ আসলে কেন হয়, এ থেকে মানে উত্তরণের উপায়টা কি? আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাথে একজন সাইকিয়াট্রিস্ট আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠান শেষে তার মূল্যবান মতামত প্রদান করবেন। আমার মাথা কেন এরকম করে সে ধরে মারবে? আমার মাথা তো মানে মাথার জায়গাতে নাই, আমার মাথার বিভিন্ন জায়গাতে কাটা ফাটা এরকম জায়গা শিলি আছে। মানে আমার বাবা যখন আমার চুল ধরে মারে বা আমার কোনো শরীরের মধ্যে যখন লাঠি টাঠি দিয়ে যখন পিটায়, তখন আমার খুব রাগ হইতো যে আব্বু আমারে কেন মারতেছে। আর আমি খুব চিল্লাইতাম, খুব মানে জোরে জোরে। তো তখন আমি গালি দিতাম যে আমার আম্মুরে তুমি তো মানে বাধ্য করছো বিষ খাইতে, তাহলে কি তুমি কি এখন কি আমারও কি মানে বিষ খাওয়াই কি মারবা নাকি? এরকম যখন করতাম, এই আশেপাশে সবাই শুনতো, খুব খারাপও বলতো। তারপরে মানে এটা হচ্ছে আমার মা মারা যায় 2004-এ মে মাসের 5 তারিখে। আর তার 2 মাস থেকেই শুরু হয় মানে আমাকে নিয়ে তার পড়ে থাকা এরকম একটা অত্যাচার বা টর্চার করা। তো এরকম করতে করতে প্রায় 4 মানে মাস 6-এর মতন হয়েছে। তো সে আসে না 7-8 দিন। আমার ছোট ভাই বোন 2টা, আমি, আমার ছোট বোন, তো ওদেরকে আমি কোথায় খাবো? ওর মধ্যে কিন্তু আমার বুবুটাও চলে গেছে। আমি রান্না বান্না কিছু করতে পারি না। আমি আমার ছোট ভাইটাকে নিয়ে মানে বের হইতাম দোকানে দোকানে গিয়া, মানে বাসার মধ্যে কিছু নাই। আর দেখা যায় কি আশেপাশে ভাড়াটিয়ারা কয়দিন দেখবে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। আর টাকা পাইলে আমরা সবাই মিলে যে চরকি চড়ে, চরকিতে চড়ে আমরা ভাই বোনরা, ছোট বোনটাকেও কোলে নিয়ে চরকিতে যাই, গুড়ি এইটা খাই ওইটা খাই, চটপটি খাই ফুচকা খাই। মানে মাথার উপরে মানে ট্যাগেল দেওয়ার মতো কেউ ছিল না, কোনো গার্জিয়ান ছিল না। আর বাবা আসলেও মারধর করতো। আপনার বাবা কি ততদিনে হাজেরাকে বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, হাজরাকে বিয়ে করে অন্য জায়গাতে থাকতো। সে আর আমাদের কাছে আসতো না। আর যাও বা আসতো, আমার মার আলমারি খুলতো, 2টা 4টা 5টা এরকম করে শাড়ি নিয়ে যেত। আমার আম্মুর তো মানে 2টা আলমারি শুধু তার শাড়ির জন্য ছিল। তো সে আসতো শুধু আমার মায়ের 2টা 3টা করে এরকম করে শাড়ি নিয়ে যেত, গয়নাকাটি ছিল না, শুধু শাড়ি নিয়ে যেত। তো এরকমই করতো। তারপর আমি, আমার ছোট ভাই, আমরা তখন খুব খাওয়ার কষ্ট করতাম। তখন তো আমরা তো ভাত টাত জানতে পারতাম না, কিছু থাকতো না। তখন আমি আর আমার ছোট ভাইটা আমরা 2জন মিলে বের হইতাম। তখন আমাদের এলাকাতেই যে দোকান টোকান ছিল, আমাদের পরিচিত এলাকা, পরিচিত দোকান, জানে তো যেটা তো অমুক ভাইয়ের অমুক মেয়ে, এই কিছু বলতো না। আমরা তো দোকানে যাইতাম, বসতাম, আমাদেরকে খুব আদর করতো। আমি আমার ছোট ভাইকে ইশারা দিতাম যে ওইটা নিয়ে নে, কারণ টাকা নাই তো আমাদের কাছে। আমার ছোট ভাইকে আমি ইশারা দিতাম যে ডিম নে 2টা, এরকম করে ইশারা দিতাম, ও ডিম নিত। আর যখন কোনোখানে মানে কোনো দোকানে যেতাম বা কোনো কিছু না করতে পারতাম, শুধু চাল থাকতো ভাতের মতন, মানে কতটুকু চাল নিতে হবে জানি না। এক একদিন দেখা গেছে যে জাউ হয়ে গেছে, আবার এক একদিন হয়ে মানে এরকম হয়েছে যে চাল শুধু ফুইটা একবারে শক্ত হয়ে আছে, পানি সব শুকায় গেছে, জাল বাড়াই দিতে হয় না কমাইতে হয় জানতাম না। তো এরকম করে অনেক দিন চলছি। ছোট বোনটারে সুজি দুধ খাওয়াইতে হইতো। আর আমার যে ছোট ভাইটা ছিল, আমার ছোটটা, ও এখনো মানে ওর আর কি ছোটবেলার অভ্যাসটা, আমরা যদি খাইতে বসতাম, ওর সাথে সাথে রান্না করে দৌড় দেওয়া যাইতো। পাতিলের মতো তো দেখতে যাওয়ার কিছু নাই। আমি আমার ভাই বোন ওদেরকে নিয়ে খাওয়াইতাম, তারপর যদি থাকতো আমি খাইতাম। তো ও আমার বলতো যে আপু পাতিলে তো আর নাই। তখন আমি বলতাম কি যে মানে ওর নাম ধরে বলতাম যে ভাই আমি তো খাবো না। তখন ওর বয়স ছিল মানে 4-5-এর মতো, যা যতটুকু থাকবে, মানে আমরা 4টা ভাই বোন, আমাদের তো মানে ওই রকম নাই, তাহলে আমরা কিভাবে করে খাবো? তো যা থাকতো ওইভাবেই চলতাম। তারপর 2005-এ মার্চ না জানি এপ্রিলের মধ্যে, সেই দিন সে আমার উপর খুব টর্চার করে। মানে এমন টর্চার আমার মনে হয় না কোনো বাপ তার মেয়েকে করে। মানে সে আমার চুল তো ধরছে এইভাবে করে, যে চুল ধরে আছে, সে যে আমার মারতেছে, যে সে কি একটা কুকুর পিটাইতেছে নাকি একটা চোর পিটাইতেছে নাকি তার নিজের মেয়ে পিটাইতেছে। মানে এটা মনে তার মনে মাথার মধ্যেই ছিল না। তার যতক্ষণ ইচ্ছা মানে সে পিটাইতেছে, এরকম পিটাইতে মানে তার যখন ইচ্ছা হইলো তখন সে ছাড়লো, ছাইরা টাইরা দিল। তারপরের দিন আমি ওই অবস্থায় আমাদের বাসার মধ্যে যে সিলভারের যে হাড়ি পাতিল ছিল ওগুলি আমি বিক্রি করছি। বিক্রি করে 300 টাকার মতন হয়েছে। ওই টাকা নিয়ে বাসা থেকে আমার কিছু কাপড় চোপড় ওগুলি নিয়ে আমি বের হয়ে আসি।
স্পুন নিয়ে বের হয়ে আসেন মানে কোথায় বের হয়ে যাচ্ছেন? আসলাম। কোথায় যাচ্ছেন কোনো ঠিক ঠিকানা নাই, সব না। ভাই বোনকে নিয়ে? না না না, তাহলে আমি ওদেরকে রেখেই চলে আসি, কারণ মানে ওদেরকে আমি কোথায় নিয়ে যাব? ওকে একাই বের হয়ে গেছেন বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, ওরা যদি বাসায় থাকে, যে কেউ আসলে শুনবে যে ওর তো মাটা গেল, হুম। ওর তো বোনটাও চলে গেল, তাহলে ওদের যে কোনো একটা না একটা কিছু হবে। ওদেরকে নিয়ে আমি কোথায় যাব? আমারই তো কোনো ঠিক নাই, তো আমি কোথায় যাব? তারপর ওই 300 টাকা হইলো, আমি আমার মতন কাপড় চোপড় নিয়ে সবকিছু নিয়ে চলে আসছি। আসার পর আমার ছোট ভাইটাই একটু বুঝের ছিল আমার থেকে, শুধু ওকে বলছি যে দেখ আমি তো আসলে আর থাকতে পারতেছি না, দেখ কালকে রাত্রেও আব্বা আমার এরকম করে মারলো, আর মা নাই তো, তো যেভাবে হোক আমি যদি কোনো একটা কিছু করতে পারি তাহলে আয়শা তোদেরকে নিয়ে যাব, এরকম করে বলছি। বলার পর চলে গেছি। সেই সকালবেলা বের হয়েছি, সকাল দুপুর মানে এরকম শুধু ঘুরলাম। ঘুরার পর ওই যে আপুর কথা বললাম, সে আপু আমারে দেখছে। এই আপুটা হচ্ছে মানে যে আপু আপনার বিবেকটা জাগিয়েছে এখানে যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য, সেই হ্যাঁ। আপু আপনাকে দেখেছে? ওকে, হ্যাঁ। হ্যাঁ, তারপর? আর ওই আপুটার সাথে আমাদের ফ্যামিলির খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওই আপু আমার ছোট ভাইটাকে পড়াইতো, আবার ওকে, আমাদের বাসায় আসা যাওয়া করতো, আমার আম্মুকে আন্টি বলতো। তা আমি যে বাসা থেকে বের হয়েছি, হুম। আমার তো ওই আপুরে আমি দেখি নাই। আমি যখন বের হয়ে, যখন আপনার ওই সায়দাবাদের পরে বিশোরনা এরকম কোন একটা জায়গার নাম মনে হয় আছে, তা আমি নিজেও জানি না। আমি একটা সিএনজি নেই, আমি ওই সিএনজি আলারে বলছিলাম যে অনেক দূরে যাব, মানে বলছিলাম যে সায়দাবাদে যাব, আন্দাজেই বলছিলাম, কিন্তু কখন আমি সায়দাবাদ যাইনি। তখন কেন যাচ্ছেন সায়দাবাদ জানেন আপনি? আমি জানি না, ওকে, মানে বাসা থেকে বের হয়েছি, ওই যে একটা রাগ মনের মধ্যে, আজকে কালকে রাত্রে আব্বা আমারে মারলো, এরকম করে শুধু শুধু মারতেছে, অথচ আমার স্কুলেও পাঠাইতেছে না, কোনো কিছু না, টাকা পয়সা দেয় না। তো এইগুলি নিয়ে যখন মানে নিজে নিজে রাগ হয়, তখন আর কি আমি বের হয়ে যাই। আর ওই সায়দাবাদ যে যাবো, তখন আমার কোনো পরিকল্পনা ছিল না, আন্দাজেই নিজে থেকে চলে যাই। সায়দাবাদ গিয়ে ওই বিশ্ব রোডের ওইখানেই সাইডে একটা ফুটপাতের মতন যে একটা ছিল, যে মানুষ হাঁটা চলা থাকে, বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। আমরা রূপার আজকে যে রূপা হয়ে ওঠা, এবং রূপা আজকে এখানে ছদ্মনাম ব্যবহার করছে, নোট অন দ্যাট পয়েন্ট। এই ছদ্মনামটা এই কারণে ব্যবহার করতে হচ্ছে যে তার আসল নামটি ব্যবহার করলে তার এলাকায় তাকে অনেকেই চিনে যাবেন। রূপাকে চেনানো আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা শুধু বলতে চাই সমাজে এরকম অসংখ্য রূপা আছে যারা এরকম অপরাধী হতে বাধ্য হন। কি অপরাধটা, কিভাবে সে ধীরে ধীরে অপরাধের দিকে যাচ্ছে, সেগুলো আমরা ডিটেল জানবো। তবে তার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখালাম এই কারণে যে সমাজে একজন অপরাধী আপনা আপনি জন্ম হয় না। সমাজে একজন অপরাধীর জন্ম হতে একটা শক্তিশালী অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড লাগে, এবং সেই ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকেই একজন মানুষ স্বপ্নহীন হয়ে যায়, একজন মানুষ বাধ্য হয়ে খারাপ রাস্তায় পা বাড়ায়, নইলে কোনো অপরাধী আসলে অপরাধ করতে চায় না। আমরা সেই ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখিয়েছি। রূপা, আমরা এখন পর্যন্ত আপনাকে SMS পোলের মুখোমুখি করিনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যতটুকু আমি শুনেছি প্রত্যেকটি কথাই হৃদয়ের কথা, প্রত্যেকটি কথাই সত্য কথা। এখানে যারা বলতে আসেন তাদেরকে নিয়ে যদি কখনো কনফিউজ সৃষ্টি হয় কোনো কথা নিয়ে, আমরা শ্রোতাদের হাতে ছেড়ে দিই। তারা যদি না ভোট বেশি দেন তাহলে সেই গল্পটা আমরা ড্রপ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত সেটা হয়নি। তারপরেও যে কোনো মুহূর্তে আমরা আপনার কোনো বিষয় নিয়ে SMS পোলের মুখোমুখি হব। আমাদের লিসনাররা ভোট দিয়ে নিশ্চয়ই জানাবেন যে আপনার ঘটনাকে সামনের দিকে নেওয়া উচিত নাকি উচিত না, কারণ আমরা জানি যে আমরা খুব ভয়াবহ কিছু আপনার কাছ থেকে এই মুহূর্তে শুনতে যাচ্ছি। ওকে, তারপর কি হলো? তারপর আপু আমাকে 2-3 রাত তো মানে ওর সাথে আর আমার কথা শেষ হয় না। ও আমাকে বলে যে এখন আন্টি তো মারা গেছে, তোর ছোট ছোট 3টা ভাই বোন। তারপর আমি বললাম যে আপু এখন আসলে আমি ওদেরকে নিয়ে ভাবতে চাচ্ছি না, আর আমার আম্মু তো মারাই গেছে, আব্বুরে নিয়েও ভাবতে চাচ্ছি না, তো এখন আমার কি করা যায়? আর আমি বাসায় আমার আর মার ধরা সহ্য হয় না, কারণ এই দেখো এই যে আমি সেদিন রাত্রে হাত কাটছি, আবার কালকে রাত্রেও হাত কাটছি, আবার সেই দিন আব্বু আবার আমার মারছে, মারার পরে যে উপরের হাড়টা আমার পুরোপুরি ভেঙে গেছে। আমি আর যাব না, আর এতকাল তো দেখছি যে আম্মুর সাথে এরকম করে, তা আমি আর যাব না। তো তারপর আপু বলল যে আচ্ছা তাহলে আমার তো পার্লার আছে, তুই আমার পার্লারে তাহলে কাজ টাজ কর। তখন আমি বললাম যে আমি কি একবারে কি তাহলে কি মানে মূর্খ হয়ে থাকবো? আমি কি মানে অন্তত এসএসসি পরীক্ষাটা যেভাবে হোক আমি কি দিতে পারবো না? আর মাত্র তো 8-এ, তো 9-10 এখনো মানে এখনো তো 2টা বছর, তাহলে এই 2টা বছর আমি মানে কিভাবে কি করব? তারপর ও আমাকে বললো যে আরে টাকা হলে তো সমস্যা নাই, তুই এসএসসি না, তুই অনেক কিছু করতে পারবি। তখন আমি আরেকটু মানে ক্লিয়ার হলাম যে মানে তোমার পার্লারেতেই তো মানে ঝাড়ু টাড়ু দিতে হবে, এই মানে এই কাজই তো। তখন ওই আপুটা আর কি হাসলো একটু, হাইসা বললো যে হ্যাঁ এইটাই, তুই এই তো মানে তুই তোর মতন যতটুকু পারস ততটুকু। তারপর ওর এখানে যে মানে যারা আসতো
কাস্টমাররা আসতো পার্লারে, ব্রু প্লাক করতো, ফেসিয়াল করতো, ম্যাসাজ করতো, মানে পেডিকিউ ম্যানিকিউ করতো, অনেক রকম যে মানে যা যা কাজ আছে সবকিছু দেখতাম আমি। তা আমি আস্তে 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 আমি ওদের সাথে সাথে কাজ করি, আমি কাজের সাথে সাথে পুরোটা আমি শিখে যাই। তো এর মধ্যে আর কি স্কুলে আমার আসা যাওয়া করতে থাকে, আপুই আমাকে টাকা দেয়, জি। আপুই আমাকে কাপড় চোপড় কিনে দেয়, টাকা পয়সা দেয়, সবকিছু দেয়। ওই তো এরকম চলতে থাকে প্রায় 6-7 মাস এই পার্লারের মধ্যে আমি চলতেছি। এরকম একদিন হঠাৎ করে শুনি কি যে আমার ছোট ভাইটাও নাকি বাসা থেকে বের হয়ে চলে গেছে। ওকে। তো আছে কে এখন শুধু আছে আর আমার ছোট একটা ভাই, ছোট একটা বোন। এদেরকে আমার দাদি নিয়ে গেছে আব্দুল্লাহপুর, আর আমার ছোট ভাইটা অলরেডি বাসা থেকে বের হয়ে ও খারাপ ছেলে পেলেদের সাথে ও মানে ঘুরতে ঘুরতে ও কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে। এর মধ্যে তো পড়াশোনাও করতেছি, পার্লারের কাজ টাজ করতেছি, কারণ পার্লারে যে ফেসিয়াল টেসিয়াল করি, তারপর আরো যাবতীয় যে ধরনের কাজ টাজ আছে সবকিছু করি। এর মধ্যে আপু আমাকে রেখে টেকে আপু পার্টিতে যায়, অনেক জায়গাতে যায়, কিন্তু আমি মানে পুরোপুরি পার্লারে থাকি। তারপর এর মধ্যে যখন আমি আপুকে চাপ দিলাম যে আপু আমার টাকা দরকার, তুমি আমাকে আমার হাতে টাকা দিবা, তো এর মধ্যে যারা আসতো আর কি পার্লারে যে ভাবিরা, আমাকে কিছু কিছু লোক চিনতো ওইখানকার, তখন আসলে আমাকে বলতো তোর আম্মু নাই, আসলে দেখ রাজাও ফকির হয়, ফকিরও বাচ্চা হয়, এরকম করে বলে। তা আসলে 10 জনের কথা শুনতে শুনতে একদিন কার না মনে চাইবে যে টাকার কথা বলি। তারপর আমি আপুর কাছে বললাম যে আপু তুমি তো আমার টাকা পয়সা দিতেছো, তুমি আমার সবকিছু করতেছো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে আমার হাতে টাকা দিবা। এরকম 2-3 বার বলি, তারপর ও আমাকে বলে যে তুই তোর হাতে টাকা চাস, তাহলে তো তোর তো আরেকটু কষ্ট করতে হবে। আমি বললাম কি কষ্ট? তখন বললো যে চল তোকে এক জায়গায় নিয়ে যাব। তারপর আমাকে নিয়ে যায় কাকরাই, চলচ্চিত্রের মালিক যে ভাই ওনার কাছে। মানে ওনার কাছে নিয়ে যায়, মনে হয় যে ওনার কাছে মনে হয় যে আমার হাত পা বাঁধা, ওনার কাছে নিয়ে যায়। এর মধ্যে কিন্তু আমার পড়াটা অফ হয়ে যায়। আমি একটু থামাচ্ছি আপনাকে, ওনার কাছে আপনার হাত পা বাঁধা মানে? হাত পা বাঁধা মানে আমি তো জানতাম না যে ওনার কাছে নিয়ে যাচ্ছে, আমাকে মিডিয়াতে ঢুকাবে, আমাকে ফিল্মে দিবে, আমাকে কাজ করাবে, তখন আমাকে অনেক রকম অনেক কিছু বলবে। ফাইন, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন সেটা আসলে ঘটনাটা ক্লিয়ার হওয়ার পরে আমরা বুঝতে পারবো। ওখানে যাওয়ার পরে ভাইয়ার সাথে মানে আমাকে পরিচয় করায় দিল যে ওর নাম এই, আর ও হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, আমার ছোট বোন, এরকম করে পরিচয় করায়। তারপর ওনাকে বলে যে ওকে দিয়ে কি কোনো কাজ হবে না? তখন ওই ভাইয়া আমাকে দেখে বলে যে ওর তো বয়স একদম অল্প, ওকে দিয়েই তো হবে। আর ওকে দিয়ে হবে বলতে ওকে মানে ওকে যদি গড়ে নেওয়া যায় ও ফিল্মেও চান্স পাবে, ও মানে মেইন হিরোইনের কাছে করতে পারবে। আমি ওনাদের কথাবার্তা মানে তেমন একটা বুঝতেছিলাম না। তারপর আমি নিজে থেকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপু তোমরা কি বলতেছো, আমি এটা তো কোনো পার্লারের তো কোনো অংশই নাই এখানে মিডিয়া টিডিয়া ফিল্ম টিম মানে কি, তাহলে কি ছবি টবি কিছু হবে? তখন সে আমাকে বললো যে হ্যাঁ, কারণ তুই তো টাকার কথা বলছিস, তো টাকার কথা যেহেতু বলছিস তাহলে তুই এখানে এই ভাইয়ের কাছে থাকলে তুই সবকিছু পাবি, খাওয়া দাওয়া কাপড় চোপড় সবকিছু। তারপর আমি আবার বলি যে তাহলে আমার পড়াশোনাটা কি হবে, মানে ওনার ভাই ওই ভাইয়ার অফিসের মধ্যে বসেই। তারপর বললো যে তুই এখানে কদিন থাকলে, বেশি না মানে সপ্তাহখানেকের মধ্যে থাকবি, তারপর ভাইয়ার যদি ওকে বলে তাহলে ভাইয়াই বাসায় আসা যাওয়া করবে, সম্পূর্ণ কিছু ভাইয়াই তোর দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ থাকতে হবে, 1 সপ্তাহ কি বা আমার এদের কি করাইবো, মানে এই ধারণাটা ছিল। অথবা ঘরটার গোছানো, এই যে অফিস টফিস, মানে এটা আমার ভাবনা ছিল যে ফাইল টাইল গোছানো এগুলি। কিন্তু সে আমার ওইখানে কথাবার্তা বলার পরে সে ওখান থেকে যেন আমাকে কোথায় নিয়ে গেছে, ওই জায়গাটার নাম আমার মনে নাই, বা আমি তখন চিনতাম না তো ভালোভাবে কোনো জায়গা, তখন চিনতাম না, অন্য কোথাও নিয়ে যায়, অন্য একটা রুমে, ওইটা হয়তো বড় কোনো হোটেল টোটেল হবে। তো এই তো ভালোই, এসি টেসি রুম টুম, ভিতরে খাবার দাবার সবকিছু খাচ্ছি দাচ্ছি, আপুর সাথে কথাবার্তা বলতেছি। খাওয়া দাওয়ার পর আপু আমারে বললো যে তুই এখানেই থাকবি, আর ভাইয়া যা যা বলে তুই শুনিস কিন্তু। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এটা বলার পর ওই আপু চলে গেল। তারপর সন্ধ্যার দিকে আর কি সে মদের বোতল টোতল নিয়ে আসছে, যে ভদ্রলোকের কাছে আপনাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওই ভাইয়া মদের বোতল টোতল আনছে। তারপর ওগুলো দেখা তো আমি মানে কি বলবো, আমি এক পর্যায়ে ভয় পাইছি, যে কারণে এই বোতল তো আমাদের বাসায় তো ছিল, এই বোতল এইগুলি, এটা তো মদের বোতল দিয়ে দেখে তো আমি চিনছি, কারণ আমার আব্বু খাইতো এরকম। তারপর আমি ভাবলাম যে হয়তোবা উনিই খাবে এটা। তারপর সে আমাকে ডাক দিল, ডাক দিয়ে আমাকে নাম কি নাম বললাম। তারপর সে বললো যে না, তোমার এই নামে হবে না, তুমি তোমার আসল নামটা মানে ইউজ করতে পারবা না। বললাম যে কেন, আমার আসল নাম আমি বলবো না কেন, এটাই তো আমার নাম। বলে যে শোনো, এই ধরনের জগতে আসলে মানুষ অনেক রকম অনেক কিছু শেখে,
তখন আমি বললাম যে ভাইয়া আমি কোনো জগতের নামি, জাস্ট আমি আপুর কাছে থাকি, আপুর পার্লারে কাজ করি, পড়াশোনা করি, এই, তাছাড়া অন্য কোনো কিছু না। তারপর বললো কেন তোমার আপু তোমার বলে নাই তুমি এখানে কেন আসছো? আমি বলছি যে না আমি তো জানি না। আপু তো আমার বললো যে আপনি আমাকে 1 সপ্তাহ রাখবেন, তারপর যদি ওকে বলেন তাহলে নাকি আমাকে দিয়ে সবকিছু হবে, আর তাহলে নাকি আমি নাকি টাকাও পাবো। তারপর সে আমারে বলতেছে যে এদিকে আসো, মানে সে আমাকে তখন ডাক দিয়ে আরো কাছে, মানে তার পাশাপাশি নিয়ে বসাইতে চাইলো। তখন অনেক ছোট, মানে আরো ছোট ছিলাম, 5-এর কথা এটা, 2005-এ 14-15 বছর বয়স ছিল তখন। যখন ডাকলো সে মদের গ্লাস ফ্লাস, সে বললো যে ঢালো। আমি বললাম যে দেখেন ভাই এগুলো আমি কখনো ঢালতে পারি না। তো সে আমাকে ঢালতে বলছে, আমি 1 গ্লাস ঢাইলা দিছি। তো সে বলতেছে যে তোমার দিয়ে তো কিচ্ছু হইব না, তুমি গ্লাস ঢালছো, এটা তো 1 গ্লাস ঢালতে হয় না। সে আমাকে অন্য গ্লাসে সে ঢাইলা সে আমাকে দেখে দিল। তারপরে আমি তার মতন করে করে দেখালাম। তখনও ভাবতেছিলাম যে সে মনে আমার দিয়ে এগুলি করাইবো। তারপর যখন সে আমার বললো যে তুমি খাও, আমার অনেকবার বললো, আমি না 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 এগুলি তো আমি খাবো না, তারপরেও জোর টোর করলো। তারপর যখন আমি একটুখানি খাইলাম, মানে আমার মানে প্রথম তো আমার গলা বুক টুক সব জ্বলা যেতেছে এরকম। আর তারপর বলছি যে না ভাই এটা আমার দ্বারা সম্ভব না, আমি আর খাবো না, আমি আপুর কাছে চলে যাবো, আপনি যেভাবে হোক আপুর আপনি খবর দেন, আমি চলে যাব। তারপর সে বলে যে এখন তো ফোন করা যাবে না, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো দেখো অন্ধকার হয়ে গেছে, এখন তো যাওয়া সম্ভব না, আর এখান থেকে তো বের হতে হলে 1 সকাল ছাড়া এখান থেকে বের হওয়া যাবে না, এখানে মেন গেট আটকায় দিছে। মানে সে তখন আমাকে যেভাবে আর কি বুঝাইতে পারছে। তারপর আচ্ছা ঠিক আছে, তারপর আবারও সে মদ খাইতেছে, আমাকে দিতেছে, আমি তো মানে ভিতরে না। তারপরেও যাক আমি ভাবতেছি কি সকালটা হইলেই, মানে তার সাথে হ্যাঁ 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 করে করে সকালটা হলে আমি চলে যাব। কিন্তু সে আমাকে যেভাবে মানে জোর করছে খাওয়ার জন্য, কিন্তু আমি 2-3 বার খাইছি। খাওয়ার পরে সে তো মানে গণহারে খাচ্ছে, মানে একটার পর 1 গ্লাস করে খাইতেছে, একটু একটু করে বানাচ্ছে আর খাচ্ছে। মানে সে শুধু আমাকে কাছে ডাকে, সোফার মধ্যে বসা আসে, আমাকে বলে যে তুমি এদিকে আসো, আমার কাছে আসো। আমি বললাম যে না আপনি ওখানেই থাকেন, আমি এদিকেই বসে থাকি, আমি পারবো না আপনার কাছে গিয়ে বসতে। তারপর সে উঠে গিয়ে আমার হাত ধরে মানে টানাটানি করতে করতে সে আমাকে সোফার উপরে এনে বসাইছে। তারপর সে ইচ্ছা করেই আমার ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপনি একটু জাস্ট আমাকে বলবেন যে এই যে এক ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাওয়া, এবং এটা তো সে রাতে আপনার সাথে হলোই, আমরা বুঝতেই পারছি আপনার ব্যাপারটা দেখে, এবং এইটাই হচ্ছে আপনার জার্নির শুরু, রাইট? প্রিয় শ্রোতা, এই অপরাধটাকে আপনি অপরাধ বলবেন নাকি বলবেন না সেটা আপনার জায়গাতে, কিন্তু কিছু কোশ্চেন আমাদের মাথায় এসছে। আপনি 14 বছর বয়স তখন, এবং এই 14 বছর বয়সে আপনি কিছুটা হলেও কি আজ করতে পারতেন না ওই সময়টাতে, যে যেহেতু আপনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল যে বাবা এই ধরনের একভাবে কোনো না কোনোভাবে একটা মেয়ের প্রতি আসক্ত, এবং একই সাথে আপনি তখন কিছুটা হলেও বোঝেন যে এই ব্যাপারগুলো আসলে কি, এবং এটাও হয়তো বা কিছুটা হলেও আজ করতে পেরেছেন যে একটা মেয়েকে এরকম একটা ছেলের কাছে রেখে আসছে যিনি মিডিয়া জগতের, ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং তাদের মধ্যে এক ধরনের কথোপকথন হচ্ছে। 14 বছর বয়স মানে আপনি তখন যদি পড়ার বয়স হয় তাহলে ক্লাস 9-10-এ পড়তেন। সেই জায়গাটা থেকে তো এটা বোঝা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। আপনি কি আপনার অনেস্টির জায়গা থেকে বলতে পারেন এটা যে আপনি একেবারেই কিছু বোঝেননি? না, মানে ফিজিক্যালি যে রিলেশনটা এটা আমি বুঝি না, কিন্তু এটা একটা অন্যায় কাজ আপনাকে দিয়ে করাচ্ছে বা করতে পারে এরকম কিছু হলো? এরকমটাও বুঝতে পারছি কখন, যখন সে মদের বোতল টোতল আনছে তখন। কিন্তু ওই আপুর সাথে যখন বারবার কথা বলছি, মানে ওই আপু আমার শুধু বলছে কি যে ওই ভাইয়ার সাথে থাকতে হবে, এই জন্য 1 সপ্তাহ এই জন্য থাকতে হবে কারণ আমাকে যে নাচের গ্রুপগুলি করানো হবে ওইটাতে নাকি আমাকে রিহার্সাল করার জন্য, ফটো সেশন করার জন্য। এই ঘটনার পর তারপর মানে সে রাতে যাই হলো আর কি, তারপর আমি খুব চিৎকার চেঁচামেচি করছি যে আমি ওই আপুর কাছে এখন চলে যাব, আর আপনি এখন যদি আমাকে না যেতে দেন আমি কিন্তু আমার মাথাটা ফাটায় ফেলাবো। এরকম করার পরে তখন এত সচরাচর মোবাইলটাও ছিল না, মানে এতটা হয় নাই। তারপর মোবাইল বলতে কি ফোন দিছে আপুর বড় বোনের কাছে, তারপর ওই আপুকে ফোন দিছে, তারপর ওই আপু বলছে যে এত রাত হয়েছে এখন তো যাওয়া সম্ভব না, তো গেলেও আমার সকালে ভোরবেলা যেতে হবে। মানে এই কথা বলার পর সে তো তারপরও রাতে আবারও সে আমার সাথে জোর জুলুম করে আবারও সে করলো। তারপর থেকে আমি খাই না বা তার সাথে আমি ভালোভাবে কথাও বলি নাই। তারপর ওই আপু আসছে সকালে, ওই আপু এসে আপুরে ধরে আমি অনেক কাঁদছি আর বলছি যে আমি আমার জীবনেও এরকম যে হয়ে যাবে আমি বুঝতে পারি নাই, আর তুমি আমাকে এরকম করলা কেন, তুমি আমার সাথে কেন এরকম ইটা করাইছো।
তখন আপু বললো তুই তো বলছিলি যে তোর তো টাকা লাগবে। আমি বলছি আমি আমার টাকা লাগবে, আমি বলছি তো আমার আব্বার কাছেও তো আমি বলছি যে আব্বা আমার টাকা লাগবে, কই আমার আব্বা তো আমার তো করে নাই, অন্য কারোর কাছে দিয়ে আসে নাই। বলছে অন্য কারোর কাছে দিয়ে আসে না, এই জন্য তো তোরে মাইরা মাইরা মানে তোরে কানা করছে বয়রা করছে, এরকম করে সে আমাকে ভেঙায় দিল। তারপর কি করব, বাধ্য হয়ে কি বলতে কি, তারপর আবার ওর সাথে আমি সেদিন চলে গেলাম। চলে যাওয়ার পরই ওর রিক্সা থেকে নেমে আর আমি ওদের বাসায় যাই নাই, ওইখান থেকে আরেকটা রিক্সা নিয়ে আমি আমাদের বাসায় চলে আসছি। বাসায় যাওয়ার পর দেখছি আমার ফুপু আছে, বাবা আছে। আমি আব্বুরে ধইরা 2 পা ধইরা অনেক কাঁদছি আর বলছি যে আব্বু দেখো আমারে এরকম। তখন আমি বলে দিছি, মানে আমি কি করবো আমি বুঝি নাই, আমি ওই আপুর নাম বলে দিছি যে আব্বু ওই আপু আমার নিয়ে এরকম এরকম করছে, ওই আপু নিয়ে আমারে এরকম অন্য জায়গাতে এই করছে। সেইগুলি শোনার পর সে আরো বলছে যে তুই মরে যা, তোকে আমার রাখা সম্ভব না, তুই মরে যা, এরকম অনেক কিছু, অনেক খারাপ বিহেভ করছে। তারপর ভাবলাম যে আব্বা আমার আবারও বলছে রাখবে না, বাসা থেকে বের করে দিল। তারপর আমি ওই বাসার মধ্যে আমার ছোট ভাইটাকে খুঁজলাম, দেখলাম যে ও নাই। তারপর সবাই বলল যে তোমার ছোট ভাইটা তো চলে গেছে, কোথা থেকে কোথায় মনে হারাই গেছে। তারপর অনেক কাঁদছি যে আমার ছোট ভাইটাও হারাই গেল, আজ আমারও মানে আমার সাথে মা মারা গেল মাত্র কয়দিন হয়েছে, মা মারা যাওয়ার মানে সাথে সাথে আমার সাথে মানে এরকম একটা অঘটন ঘটে গেল। আমি তো মানে অবাক হয়ে গেছি যে আমার সাথে এরকমটা কেন হইলো, আর মানে খুবই খারাপ লাগছিল। আর যখন ছোট ভাইটা হারাই গেছে এটা শোনার পর আরো খারাপ লাগলো। তারপর আর কি করব, তারপর ওই আপুর কাছে আবার চলে গেছি। তারপরে আপু আবার আমাকে বললো যে তুই কই গেছিলি। আমি বললাম যে আমি এই তো এমনিতে এক জায়গায় গেছি। তারপর ওই আপুর সাথে আমি বললাম আচ্ছা আমাকে দিয়ে তো যা হইছে, এগুলি করলে কি হয়। তখন সে আমাকে বলছে যে তোর তো অনেক শখ, তুই নাচের গ্রুপ করবি, করতে পারবি, টাকা পয়সা সব পাবে, কিন্তু ওই ভাইয়ার কথা অনুযায়ী চলতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা সবই করব, কাজটা সব করে দেবো, মানে ওই কাজটা আমি করব না। তখন বললো যে দেখ এটা ছাড়া কিন্তু দুনিয়াতে আর কোনো কিছু হয় না। আমি বলছি কই এটা ছাড়া কি, আমি তো জীবনেও তো এগুলি দেখি নাই। তখন বলছে কি যে দুনিয়া সম্পর্কে তোর কোনো ধারণা নাই, আইডিয়া নাই, তুই এগুলি করতে থাক, তারপর দেখবি অনেক লাইন পাবি, অনেক কিছু পাবি, মানে দুনিয়াতে দিন দিন সবকিছু মানে আধুনিক হবে, তখন তুই আরো অনেক কিছু শিখতে পারবি, জানতে পারবি। তারপর ওই আপু বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে চল আজকে রাতে মানে একটা পার্টি আছে। মানে আপনি এগ্রি করে গেলেন, এক ধরনের সম্মতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই দুনিয়াটা চাই এবং তার বিনিময়ে আমার যেটা করতে হোক আমি করবো, ইউ নিড মানি, রাইট? তখন আপনার বয়স 14 বছরের কিশোরী আপনি, রাইট? প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের অপরাধের পর্বটা শুরু। একজন 14 বছরের কিশোরী, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল পারিবারিক ভাবে প্রচন্ড রকম অসহিষ্ণু একটা পরিবেশের মধ্যে বড় হওয়া, মার মৃত্যু এবং আর্থিক অনটন, বাবার গায়ে হাত তোলা, চরম অত্যাচার এবং চরম দারিদ্র অবস্থা। অবশ্যই বলবো কারণ হয়তো সবকিছুই আছে তাদের, কিন্তু ঘরে একটা টাকা নেই কিছু কিনে খাওয়ার মতো, এই অর্থে তারা প্রচন্ড দারিদ্র অবস্থা। এবং শেষ পর্যায়ে যে মানুষের সংস্পর্শে সে আসলো, সেই মানুষটা আগে থেকেই এরকম একটা অপরাধ জগতের মধ্যে ছিল এবং সে তাকে এই রাস্তায় পা বাড়াতে বলল এবং সে বাধ্য হয়ে বাবার কাছে স্বীকার করলো যে বাবা আমাকে এরকম একটা পরিবেশের মধ্যে নিয়ে গেছে বা এরকম হয়েছে। বাবা তাকে শেল্টার দিল না, এই মেয়েটি বাধ্য হয়ে এই রাস্তা ধরলো। এখানে আমার একটা কোশ্চেন আছে, আপনি তো তখন বিউটি পার্লারে কাজ করতেন, আপনি একা একটা মানুষ ছিলেন, 14 বছর বয়স, আপনার খুব বেশি কিছু প্রয়োজনও হয় না আপনার, আপনি তো বিউটি পার্লারে কাজ করেও কন্টিনিউ করতে পারতেন, ভালো থাকতে পারতেন, আপনি কেন? না তখন হচ্ছে কি বিউটি পার্লারে কাজ দিতে গেলে না ওই জামানত যে লাগে এরকম একটা কিছু লাগে। আর ওই আপুর পার্লারে কাজ করে মানে বেশ কিছু আন্টিদের সাথে আমার ভালো পরিচয় ছিল, কিন্তু সবাই আমাকে মানে বুদ্ধি দিত, কিন্তু কেউ আমাকে 5,000 টাকা দিয়ে জামানত মানে দিতে হয় যে মানে হ্যাঁ আমি মানে অমুক একটা পার্লারে তো তুমি কাজ করো, ওর মানে জামানত হিসেবে আমি এই যে এটা দিলাম, আমি আসি মানে ওর মানে গার্জিয়ান হিসাবে আমি আছি, মানে এরকম কোনো শেল্টার আমার ছিল না। আর আমার যে কোনো কিছু করতে গেলেই আমার ওই আপুর মাধ্যম ছাড়া তো আমি কিছু করতে পারবো না, কারণ আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, কার থেকে কোথায় যাবো। সুতরাং কোনো না কোনো ভাবে আপু আপনাকে ইনসিস্ট করছে যে এই জায়গাটায় চলে আসার জন্য, রাইট? ওকে, এবং আপনিও সেটা এক অর্থে মেনেই নিলেন। তারপর তো আপুরে বললাম, আপু বললো আচ্ছা ঠিক আছে তাহলে চল আজকে রাতে এরকম একটা পার্টি আছে। আমি বললাম রাতের পার্টি মানে কি? তখন আমি জানলাম আর কি, আমাকে বলে দিল। তারপরেও আমাকে বললো যে তোর যা গেট আপ লাগে, যা ড্রেস আপ লাগে সবকিছু আমি দেব, কিন্তু মানে গেস্টদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তখন আমি বললাম যে দেখো রাত থাকবো না, কারণ রাতে থাকবো সে আমারও সাথে অনেক কিছু করবো, ওগুলি আমার ভালো লাগবে না। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যাব, ওইটা আমি আমার নিজের যেভাবে হোক সামাল দিয়ে করবো, কিন্তু রাতটা আমি থাকতে পারবো না।
তারপর যখন ওই রাতে যাব সব দুজন মিলে রেডি টেডি হয়েছি, আমাকে নিয়ে গেছে, আসলে আমি জানি না জায়গাটা কোথায়, জায়গাটা আমি নাম জানেন না তখন আমি তারপর? ভালোভাবে চিনিও না। আচ্ছা, গাড়িতে উঠলাম, বাসে উঠলাম, দুজনের ভাড়া দিয়ে কোথায় একটা জানি নামছে। তারপর ওখান থেকে রিক্সাওয়ালারে বলছে নিমতলি না জানি কি একটা বলছে, আমি চিনি না, তবে নিমতলি নামটা শুনছি। পরে রিক্সা থেকে নাইমা কোনো একটা বাসাই হবে, 3 তলা না জানো 4 তলায় উঠলাম, গেলাম। আর টাকা পয়সা এগুলো আমি শুনি নাই, দেখিও নাই। ওরা কি কথা বলছে, মানে আমার এরকম একটা রুমের মধ্যে এসে বলছে যে তুই বয়, আমি আসতেছি, এরকম কথা বললো তারা। কথা বলার পর আমি বসে আছি, ওই লোকটা রুমের মধ্যে আসছে, এই মানে এভাবে আর কি। কোন একটা রুমের, কোন একটা অ্যাপার্টমেন্টের মধ্যে? হ্যাঁ, আর পুরো রাত ও অন্য কোথাও থাকে। আপনার এই আপুটি? ওই আপুটা অন্য কোন একটা রুমে থাকে। তারপর আমি খাওয়া দাওয়া করি, রুমের মধ্যে থাকি। আপনি যে অর্থের জন্য এখানে গেলেন, আপনি কত টাকা পেলেন এই কাজ করে? তখন আমাকে 2000 টাকা দেওয়া হয়েছিল। 2000 টাকা আপনার হাতে দেওয়া হয়েছিল। এই অর্থটা পাওয়ার পরে একদম টু বি অনেস্ট, আপনার ফিলটা কি হয়েছিল ওই মুহূর্তে? আমার ভালো লাগে নাই। আমার মনে হয়েছিল যে আমি আমার মার মতন বিষ খেয়ে মারা যাই। কারণ ওরকম করে অন্য কোন একটা পুরুষের হাত থেকে যখন 2000 টাকা আমাকে দিচ্ছে, আমার মোটেও ভালো লাগে নাই। আমি যখন ওই লোকটা আমাকে আরো 200 টাকা দিচ্ছে, বকশিশ হিসাবে নাকি টাকা দেয় এই কাজে, আমাকে বলছে খুব ভালো, আমি অনেক প্রশংসা করছে। ওই প্রশংসা আমার পছন্দ হয় নাই। প্রিয় শ্রোতা, রুমা যখন বলছে তখন সে 14 বছরের কিশোরী। একজন, কি বলবেন আপনারা, যে শব্দটা উচ্চারণ করেন এই কাজের জন্য, আমাদের সমাজে প্রচলিত শব্দ, সেই শব্দ আমি উচ্চারণ করতে চাই না। খুবই ভদ্র ঘরের একটা সন্তান ছিল রূপা, কিন্তু শৈশবে তার প্রতি যে টেক কেয়ারটার প্রয়োজন ছিল, বাবা মার মধ্যে যে সুস্থ সম্পর্কের প্রয়োজন ছিল, সেই সুস্থ সম্পর্ক না থাকার কারণে আজকের এই ভদ্র পরিবারের, ধনাঢ্য পরিবারের রূপা কিভাবে নিজের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগোচ্ছে আপনারা বুঝতেই পারছেন। ও যখন বলছে তখন ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এবং এই পানিটুকু হয়তো আপনার হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন। আমাদের সমাজে অসংখ্য এরকম রূপা আছে যারা কৈশোরে ঠিকমতো পরিবারে বড় হওয়ার জন্য পরিবেশ পায় না, এবং তারা বাধ্য হয়ে এই বিপথে পা বাড়ায়, এই অপরাধ জগতে পা বাড়ায়। শেষ পর্যন্ত তাদের কোথায় ঠাঁই হয়, কি হয় তাদের ভবিষ্যৎ। কম্পিউটার বলছে 92% ইয়েস, কম্পিউটার বলছে 92% ইয়েস, এবং 5% হচ্ছে নো, আর বুঝতেই পারছেন 3% হচ্ছে নো কমেন্টস। ইটস আ হিউজ রেসপন্স, এবং সবই হচ্ছে ইয়েস, এবং সবাই বলছে স্টোরিটা কন্টিনিউ করা উচিত। আমরা ফিরে যাচ্ছি রূপার কাছে। রূপা, তারপর সেদিন রাতে আমি আমার মতন থাকি, আপুর মতন হয়তো কাজটা শেষ হয় প্রায় 6টার দিকে, 6টা সাড়ে 6টার দিকে চলে যাই। বাসায় চলে যাওয়ার পর সেদিন আর স্কুলে যাই না, তারপরের দিন থেকে স্কুলে যাই। কিন্তু স্কুলে কি ভর্তি হয়ে গেছেন আপনি এর মধ্যে আবার? হ্যাঁ, তখন হয়তো পার্লারে ওই টাকা দিয়ে আপনি স্কুলে পড়াশোনা শুরু করলেন? হ্যাঁ, যখন আমাকে সায়দাবাদ থেকে নিয়ে আসি তখনই তো আমি স্কুলে পড়ি। আপনি কোন স্কুলে পড়তেন আপনি জানতে পারি? আমি যে স্কুলে আগে পড়তাম সেই স্কুলের নাম ও বলতে চাচ্ছে না, তবে স্কুলের নাম বললে অনেক সময় এই ঘটনার প্রেক্ষাপট হয়তো স্কুলটাকে অন্যভাবে দেখা হবে, সে কারণে আমরা স্কুলটার নাম এখানে ফ্ল্যাশ করছি না। ওকে, বলুন। তারপর আবার তারপরের থেকে আবার কন্টিনিউ স্কুলে যাই, পার্লারে কাজ করি। এর মধ্যে ওই আপুর যদি কোনো মানে পার্টি টার্টি হয় সে যায়, আর যদি আমাকে প্রয়োজন হতো তাহলে নিতাম, না তো নিত না, আমি পার্লারে থাকতাম। তো এর মধ্যে একদিন আমাকে ওই ভাইয়ের ওইখানে নিয়ে যাওয়া হলো। ওই ভাইয়ের ওইখানে নিয়ে যাওয়ার পরে তারপর আমি ওখান থেকে আর কি নাচের যখন কথা বললো, তারপর আমি শিশু একাডেমিতে যখন ভর্তি হয়েছি, ওইখান থেকে নাচ টাচ করি, স্কুল করি, পার্লার করি, মাঝে মধ্যে ওই প্রোগ্রাম হলে ওখানে আমাকে আপুর প্রয়োজন হলে আমাকে নিয়ে যাইতো। এই মানে আপনি কন্টিনিউয়াসলি এই ধরনের পেশার মধ্যে ঢুকে গিয়েছেন। এখন আপনাকে পার্টি হলেই আপনাকে সেখানে নিয়ে যায় সে, এবং এর বিনিময়ে কি সে নিজে কোনো টাকা নিত নাকি আপনি টাকা নিতেন? আমাকে দিত, সেও একটা পার্সেন্টেজ নিত। আর আপনি যেই ভদ্রলোকটির নাম এখানে বললেন, আমরা নামটা এখানে ব্যবহার করছি ঠিকই, কিন্তু মিউট শব্দ ব্যবহার করেছি। ফিল্ম ইন্ডাস্ট্রির উনি কি ছিলেন আপনার জানা মতে? উনি তো এখনো আছেন, আমরা জানি। হ্যাঁ, উনি এখনো আছে, উনি প্রডিউসার, পরিচালক, এখন মানে রানিং প্রডিউসার আর কি, প্রডিউসার হিসেবে আছেন উনি।
প্রিয় শ্রোতা, এখানে যে ব্যক্তিটির নাম এসছে, আমরা আমাদের অনুষ্ঠানের স্বার্থেই বলেন বা অনুষ্ঠানের এথিক্স থেকে বলেন, আমরা এই নামটি এখানে ফ্ল্যাশ করছি না এই কারণে যে ইট ইজ নট ইনভেস্টিগেটিভ শো। আমরা বারবারই একটা কথা বলি যে এখানে এই ঘটনার প্রমাণ হাজির করাটা খুব বেশি মুশকিল হবে, এই অর্থে যে ওই দিনে গিয়ে ওই সময়ে গিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা টাইম মেশিনে চড়ে গিয়ে প্রমাণ করা সম্ভব নয়। এবং ও যে নামটা বলেছে সে নামটা খুবই বিখ্যাত একটা নাম, এবং তার ব্যক্তিত্বের জায়গাটা থেকে এই ঘটনা, আজকের এই ঘটনা অনেকখানি হ্যাম্পার করতে পারে। এবং শুধুমাত্র তিনি না, শুধুমাত্র মিডিয়া জগৎ বলবো না, এরকম সমাজে অসংখ্য গুণী মান্য ব্যক্তি আছেন যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত। এবং যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সুতরাং সেই জায়গাটি থেকে এটা প্রমাণ করার সুযোগ থাকে না। এবং আমরা মূলত গল্পটার দিকেই বেশি ফোকাস করি, এই অর্থে যে তার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিভাবে ঘটেছে সেটাই গুরুত্বপূর্ণ। কাউকে এখানে দোষী সাব্যস্ত করা, কাউকে এখানে অ্যাকিউজ করা, কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। ইভেন তার বাবা সম্পর্কে যে সে কমপ্লেন গুলো করছে, তার বাবাকেও আমরা এখানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করব না। আমরা শুধু একটা জিনিস এখানে প্রমাণ করার চেষ্টা করছি যে এই মেয়েটার জীবন এরকম হয়েছে কি কারণে, কোন কোন কারণে, সেই কারণগুলো যেন আপনার জীবনে না ঘটে সে ব্যাপারে আপনাকে সচেতন করা। ওকে, ফিরি। তারপর এই বেশিরভাগই আর কি নাচে থাকতাম, স্কুল শেষ করে নাচে থাকতাম। আর তারপর ওই ভাইরা আমাকে খুব ভালোবাসে, মানে এর মধ্যে সে আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে, আমাকে টাকা পয়সা যা 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 প্রয়োজন সে আমাকে দেয়। আর তখন আমি বিটিভিতে 2টা গ্রুপ করছিলাম, 2টা নাচের গ্রুপ করছিলাম। তারপর ওখান থেকেও বেশ ভালো পরিচিতটা হয়। তারপর যখন তারা চাচ্ছিল ফাইনালি আমাকে কোনো একটা মিউজিক ভিডিওতে আগে দেবে, আর আপু আবার বলতেছিল যে না, ও অনেক কষ্ট করছে, আমি চাই না ওর লাইফটা বরবাদ হোক, ও যেহেতু মানে এদিকে আগাইছে, তো আমি চাই ও কোনো একটা মানে ফিল্মে মানে হিরোইনের কোনো পাক, হিরোইনের কোনো চান্স পাক। কিন্তু ভাই বলতেছে যে না, এটাতে ও আগে একটা মিউজিক ভিডিও করুক। তো এটার জন্য যখন আমাকে এই যে গুলশানে শুটিং ক্লাবটা যে আছে ওইখানে একটা মানে কি করা শট নেওয়ার জন্য আপনাকে কাস্টিং করা, টেস্ট করছে, হ্যাঁ ওখানে মানে ওখানে শো করার জন্য এখানে নিয়ে গেল। তো আপুর সাথে আমিও ছিলাম। তো আমাকে খুব তখন আর কি লাসা টাসা পরায়, খুব ভালো মানে মেকআপ ড্রেস আপ করার জন্য এখানে আর কি নিয়ে যাওয়া হয়েছে। তো ওইখানে মানে আমাকে যেমনটা বলতেছে আমি তেমনটাই করতেছি। করার পর এর মধ্যে তো তখন ওইখানে একটা ছেলে আমাকে দেখে। তো ছেলেটা আমাকে দেখার পর তো ওখানেই অনেকক্ষণ থাকে, যতক্ষণ ওইখানে আর কি ওই ইয়াটা চলতে থাকে, ওই শুটিংটার মতো চলতে থাকে ততক্ষণেও থাকে। আচ্ছা। তো শুটিংটা শেষ, তারপর আমরা সবাই মিলে আর কি ফিরবো। মানে ওই যে অনেক ছিল, লাইটিং টাইটিং সবকিছু ছিল, যাবতীয় যা যা দরকারি ওগুলি সব গাড়ির মধ্যে তুলতেছিল। আর আমরাও তখন গাড়িতে করে ব্যাক করব। তখন ছেলেটার নাম ছিল রুমি। সেই ছেলেটা আর কি আমার সাথে কথা বলতে চায়। তা আমি, আপু ছিল যেহেতু আমি কথা বলার সাহসও পাইনি। তারপর আপু কথা বলছে, আপুর নাম্বার ছিল, আপুর নাম্বার দিয়ে দিছে। তারপর আপুর সাথে যখন যোগাযোগ করার পর আমার সাথে যোগাযোগ হওয়ার পর থেকে তার সাথে হাই হ্যালো করতে করতে তার সাথে আমার মানে রিলেশন হয়ে যায়। হ্যাঁ, যখন ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আপনার জীবনের প্রথম লাভ? মানে প্রথম লাভ বলতে কি, মানে ওই রকম ভালোবাসা না যে ওকে আমি বিয়ে করবো, এক ধরনের এফেকশন তৈরি হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে। মানে একটু ভালো লাগা তৈরি হয়েছে এই। আর এর মধ্যে আমার যাবতীয় টুকটাক সব ধরনের কাজ, পড়াশোনা, পার্লার সবকিছু চলতে থাকে। তারপর একদিন আমি যাব ওই আপুর সাথে একটা পার্টিতে যাব। ও এমন সময় আমাকে ফোন দিছে যে আমি পার্লারের নিচে আছি, তুমি বাসার নিচে আসো। আমি বলছি যে অসম্ভব, আমি এখন বাসার বাইরে যাব। তারপর এরকম যখন অনেক করতে থাকলাম তখন ও বাসায় উপরে উঠলো, বাসার পার্লার একসাথেই ছিল। তারপর উপরে ওঠার পরে আপুকে অনেকক্ষণ করলো। তারপর বলার পরে বললো যে আমি ওর সাথে আলাদা করে কথা বলবো। তারপর আমার সাথে কথা বললো। তারপর আমি বলছি যে তুমি তো জানো না আমি তো মানে এই কাজ করি, আমি ভালো না, আর তুমি যে আমাকে ভালোবাসো এটাও ঠিক না, কারণ তোমাকে আমার ভালো লাগে কিন্তু ভালোবাসা বা বিয়ে করা এটা সম্ভব না। ও এই কথাটা যখন শুনছে, মানে তার পরের দিন এটা আর মানে বাড়াইতে দেয় না। ও তার পরের দিন ওর যত মানে যা যা করার দরকার ছিল ও সবকিছু করছে। মানে করছে বলতে ওর ভাবিকে নিয়ে আসছে, ওর ভাবিদের বাসা ছিল মগবাজারে, ওর ভাবিকে নিয়ে আসছে। ওর ভাবিকে আনার পর আমাকে দেখাইছে, বলছে যে কেমন, বলছে হ্যাঁ ভালো। মানে ব্যাস এতটুকু বলাতেই ওর এতগুলি অ্যালবাম আয়না, মানে ছবি আয়না আমাকে দিছে যে ছবি দেখো, ছবি দেখলে তুমি বুঝবা যে আমি কোন ফ্যামিলির ছেলে। তারপর ছবি দেখছি, ব্যাস শেষ। তো এর মধ্যে আবার হয়েছে কি যে ওদের দোকান এখানেই, কারণ বাজার
ও বলছে যে আমাদের মার্কেটে আমাদের মানে আপনাকে দোকানে তোমার যাইতে হবে। ওকে, মানে আপনাকে জাজ করতে বলছে যে ছেলেটা আসলে ভালো, ছেলেটাকে বিয়ে করলে হ্যাঁ। আপনার জন্য ভালো হবে, হোয়াট এভার ইট ইজ। তারপর ও আমাকে অনেকবার অনেক কিছু বলার পরে তারপর আপু বললো যে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু তোর এরকম চায় তাহলে তুই কর, বিয়ে টিয়ে কর। তারপর আমি বললাম যে না দেখো, আমার দ্বারা সম্ভব না, এরকম ওরে বিয়ে করা সম্ভব না। তারপর ওই আপু সহ, ভাই সহ আর রুমি, ওরা তিনজন মিলে প্ল্যান করে দেখছে যে আসলে ওরে দিয়া কিছু হইতেছে না, পাল্লা টাল্লার আসলে একটা মেয়ে মানুষ, অল্প বয়স, লাইফটা নষ্ট হয়ে যেতেছে। আর ওরে তো চাইতেছি আমি ফিল্মে কাজের জন্য, সেটাও সে রাজি হচ্ছে না, কারণ সে রাজি হবে কি, তার যতটুকু দরকার ছিল তার তো হয়ে গেছে, এখন আর তার তো দরকার নেই। মানে প্রোডিউসার আলটিমেটলি আপনাকে নিয়ে আর ইন্টারেস্টেড না না না, তার তো যা দরকার ছিল হয়ে গেছে, তো সে আমাকে নিতেও চাচ্ছে না। তারপর ওই আপু তারা মানে যা যা বলার দরকার ছিল তারা অনেক রকম কথাবার্তা বলে তারপর আমাকে রুমির সাথে মানে বিয়ে দেওয়ার জন্য তারাই এক প্রকার জোর করে। আমি বলছি যে না, আমি বিয়ে করব না, আমি ওই আপুর ওখান থেকে আমি অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করি। কিন্তু প্ল্যান করি বলতে কি, আমি তো আর অন্য কোথাও চিনি না, তো অন্য কোথায় যাব। তারপর রুমি আসে, রাতের বেলায় রুমি আসে, ওর মিরপুর থেকে কোন ভাই ব্রাদার আছে, কি কি আছে, বড়রা আছে, ওইখান থেকে নিয়ে আসে, আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে যায় বলতে উঠাই নিয়ে যায়, আমাকে বিয়েও করে না, একবারে উঠাই নিয়ে ডাইরেক্ট ওদের বাসায় নিয়ে যায়, রুমিদের বাসায় মগবাজারে। ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যাওয়ার পর ওর বাবা আমাকে দেখে, হ্যাঁ আমাকে পছন্দ হয়েছে, কিন্তু ওর সৎমা ছিল, ওর সৎমাটা হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না, কিন্তু ওর বড় ভাইটা এতে রাজি ছিল না, বাবা নাই মা নাই, এটা রাস্তা থেকে একটা মেয়ে আনলে কি এটা কি মানে কি মানা তো সম্ভব না। এরকম করে বলার পর ওদের বাড়িতে আমি প্রায় 21-22 দিনের মতন ছিলাম ওদের বাসায়। তারপরে 21 দিন পরেই ওর সাথে আমার বিয়ে দেয় কোর্টে নিয়ে। মানে ওর ফ্যামিলি দেয়? আপনার সম্পর্কে সবকিছু জানতো ওর ফ্যামিলি? না, শুধু জানতো ও জানতো যে আপনি এই ধরনের এই জায়গাতে আছেন, এই অবস্থা, সবকিছু এগুলি জানার জন্য তো আমাকে এখান থেকে নিয়ে যায় ওদের বাসায় নিয়ে, যাতে আপনার সাথে এরকম আর কোনো কাজ না হয়। না, হ্যাঁ। ওকে ওকে, আমরা আরো সামনের দিকে যাই। বিয়ে দিয়ে দিল, তারপর বিয়ের পরে চলতে থাকে ভালোই, দিনকাল ভালোই চলতে থাকে। মানে এমনও দিন গেছে ও আমাকে ছাড়া ওর ভাতও খাইতে মন চাইতো না, ও দোকান টোকান ফালায় রেখে আমার মানে বাসায় চলে আসতো, আমার সাথে কথা বলতো, আড্ডা মারতো, ভালো লাগতো, কথাবার্তা বলতাম, ছাদে যেতাম, অনেক ভালো সময় কাটছে। কিন্তু যখনই প্রায় 5-6 মাস কাটলো, 5-6 মাস পর আর কি, মানে ওর আচরণগুলি এরকম হয়েছে আমার বাবার মতন, মনে ও মনে হয় আমারে দেখলে মনে হয় ওর মনে মাথায় রক্ত উঠে যায়। ও আমাকে এত টর্চার করতো, ও প্রতিদিনই মদ খাইতো, আমার হাজবেন্ডও প্রতিদিন মদ খাইতো বলতে অহরহ, একবারে প্রতিদিন গণহারে ও বোতল, আরো ভালো মদ না, বাংলা যেগুলি গন্ধ একবারে বিচ্ছিরি টাইপের ওইগুলি খাইতো, এই মদগুলি খাইতো, আর ও আমাকে খুব টর্চার করতো। এর মধ্যে ও আমাকে বাড়িতেও নিয়ে যায়, ওদের বাড়িতে নোয়াখালীতে নিয়ে যায়। আর বেশিরভাগই ওর সাথে আমার যে 2টা বছর কাটানোর সময়, আমি বলতে পারবো না যে ওর সাথে আমি একটা রাত আমি ভালোভাবে ছিলাম বা একটা মুহূর্ত আমার ভালোভাবে কাটছে। কিন্তু ওই যে ঢাকাতে যখন 3-4 মাস ছিলাম, ওই 5-6 মাস ছিলাম, ওইটাই ভালো ছিলাম। শুধু বাড়িতে নিয়ে যাওয়ার পরে গাছের সাথে বাইধাম পর্যন্ত পিটাইছে, গায়ে কাপড় চোপড় পর্যন্ত থাকতো না, এরকম ভাবে ছিঁড়া ফালাইতো, মারতো, মানে অনেক চর্চার করতো। এইগুলি সহ্য করতে পারতাম না। তারপর আবার মানে 7-8 এরকম ওর সাথে আমি থাকলাম, ওর সাথে সংসার জীবনে। কিন্তু যখন দেখলাম যে ওর সাথেও আমার এরকম আসলে বনতেছে না, ও আমাকে এরকম টর্চার করে, তাহলে আমি কি করব? আমার জীবনটা তো আসলে তো মানে এটা মানে কোনো গোছানো জীবন না, ছাড়খাড় হয়ে গেল। বের হয়ে ওইখানে গেলাম, এখানে গেলাম, এখন আবার বিয়ে হইলো, কি বিয়ে হইলো নিজেও বুঝলাম না, এটা কি হইতেছে। এরকম করে যখন এরকম মারটার খাইতাম, আবারও ভালো যখন বিয়েটা হলো, আপনার বাবা কি এটা জানতো? কেউ জানতো না, আপনি নিজেই করেছেন? নিজে। কিন্তু মানে মাঝে মধ্যে বাবাকে ফোন দিতাম যখন দেখতাম, মানে যখনই হ্যাঁ আব্বা আমি, যখনই বুঝতো যে আমি, এই ওনার কথাবার্তা যখনই যে উল্টাপাল্টা বলতো, আমি আবার লাইন কেটে দিতাম। এই জন্য আমি আবার কোনো উল্টাপাল্টা কথাই বলতো? হ্যাঁ, তো এই জন্য আর আমি তার ভাই বোনের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না? না। বড় বোনের সাথে কোনো যোগাযোগ ছিল না? না, কারণ ওই ছোট ভাইটা তোমার হারাই গেছে। বড় ভাইটার সাথে কোনো যোগাযোগ ছিল না? ওরা বাইরে ছিল, ওদের সাথে যোগাযোগটা হয় এই যে আমি ঢাকায় আসার পর। ওকে ফাইন, লেট ইট বি কন্টিনিউ। তারপর ওই তো ওর যেরকম আবার একদিন আমাকে মারধর করলো, অনেক মারলো। তারপর আমি
ভাবলাম যে না, বাসা যেহেতু ছাড়ছিলাম আমাদের বাসা, এখান থেকেও চলে যাই, এটা ভেবে চলে আসি। চলে আসার পর সেই নোয়াখালী থেকে আসছি সকালবেলা, এই না খাওয়া না দাওয়া, প্রায় বিকাল হয়ে যায়। সায়দাবাদ নেমে মানে ওই যে হোটেল টোটেল আছে না, হোটেলের পাশে যে আপনার যে ব্রাঞ্চের মতন কাঠের ইয়া থাকে, ওইখানে বসেছিলাম অনেকক্ষণ। একটা লোক আমাকে ফলো করছে, হইতে পারে ওইটা কোনো দালাল বা খারাপ লোক, অনেকক্ষণ ফলো করছে। তা আবার ভাবছি যে আবার ওই আপুর কাছে যাব, আবার এরকম করব, দেখি কি হয়, এরকম বসে থাকি। আমি ভাবছিলাম কি যে হয়তো আবার সেই ঘুরেটার আবার সে বাড়িতেই যাবো, আর কোথায় যাবো, আর তো কেউ নাই। তো ওই বেঞ্চের উপরে অনেকক্ষণ বসেছিলাম, পরে ক্ষুদায় এত লাগতেছিল, মানে একটা জায়গায় বসে থাকতে থাকতে একটা বিরক্ত আসে না, একটা মানুষ দেখলে তো তখন বুঝে যে আসলে এই মানুষটার মানে অন্য কোনো কিছু প্রবলেম হচ্ছে। তখন ওই লোকটা আমাকে আসলো, আমার পাশে এসে বসলো, নাম জিজ্ঞেস করলো, নাম আমি তারপরও আমার ওই আসল নামটাই। আর যখন বলছি তখন সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে, তো আপনি আসেন, আমার সাথে আসেন। কি বললেন আপনি তাকে? আমাকে বললো যে আপনি এখানে কেন? আমি বললাম যে আমার হাজবেন্ডের সাথে আমার রাগারাগি হয়েছে, এই জন্য আমি এখানে চলে আসছি। তারপর বললো যে ও আপনাকে একটা চাকরি দেবো, যাবেন? তখন মনে মনে বলতেছি কত চাকরি তো করে আসছি, এখন আপনি আবার আমাকে কি চাকরি দেবেন? রাইট, আচ্ছা ঠিক আছে, কি চাকরি দেবেন? করবো আমি। এটা কোথায় বসেছিলেন আপনি? ওই সায়দাবাদ। কখন এটা? দিনের কোন সময়? সন্ধ্যায়, রাতে নাকি? আমি তো বের হয়েছিলাম সে ভোর রাতে, তো সায়দাবাদ তো আইসা পৌঁছেছে আপনার 12টার মধ্যে, আর 12টা থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যার সময় আপনি একা একা বসে আছেন কোন একটা জায়গায়? প্রায় সন্ধ্যা হচ্ছে তখন। ওকে। তখন লোকটা আমাকে আসলো, বললো ঠিক আছে তাহলে চলো, তোমার আমি একটা চাকরি দেবো। চাকরি? এটা আবার কোন চাকরি? তারপর সে আমাকে, আমি আজকে যেখান থেকে আসছি সেই আপুর সাথে, সেই আপুর কাছে আমাকে নিয়ে আসে। আরেকটা আপু এটা? হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা আপু। ওকে। এই আপুটা যখন আমাকে দেখে তখন আমাকে বলে যে কোথা থেকে আনছো, কিভাবে আসো, এই বিষয়ে সবকিছু জানে। তারপর তার সাথে একদিন রাতে আমি বসলাম, আমি বললাম যে আমি কিন্তু আপু বুঝতে পারছি আপনার বাসায় কি হয়, আমি কিন্তু জানি এগুলি। তখন বললো যে তাই, এটা তো ভালো, মানে ওনার একটু কথা অন্যরকম করে বললো যে এটা তো ভালো, সহজে তো মেয়েরা বুঝে না। আমি বললাম যে না, এটা আমি বুঝি, এটা আমি জানি। তারপর সে আমারে বললো কি যে, আমি তারে বললাম যে আচ্ছা এই কাজ ছাড়া অন্য কোনো লাইন ঘাট নাই? তখন সে আমার বললো কি যে হ্যাঁ লাইন আছে। ইয়াবা খাইছো কোনোদিন? ইয়াবা দেখছো? বললাম ইয়াবা না, ইয়াবা আবার কি? তখন আমি ওটা চিনি না, জানি না। তখন সে আমার বললো কি যে ইয়াবাটা হচ্ছে গিয়ে তোমার, এটা যদি ব্যবসা করো তাহলে তুমি অনেক টাকা পয়সা পাবা। আমি বললাম তো এটাই তো ভালো, নিজের দেহরে নাই কইরা এটা করাই ভালো। তারপর ওই আপুর সাথে যেদিন গেছি আমি সেই দিনই ওনার সাথে আমি পুরো ফাইনালি কথাবার্তা বলে নিছি, কারণ ওনার সাথে আমি ফাইনালি কথাবার্তা না বললে ওই আগের মতন আবার যদি আমার যদি দৌড়াইতে হয় কি দরকার, আমি আবার নিজেই করবো, তাই জানি না নেই অন্য কোনো ইয়ে আছে নাকি। তারপর আপুর সাথে আমি প্রথম গেছি কক্সবাজার থেকে, তারপর হচ্ছে আপনার টেকনাফেরও মানে পরে হচ্ছে বার্মা মায়ানমারের যে মানে অংশের যে দিক দিয়ে যাইতে হয়, পাহাড়ি অঞ্চল টঞ্চল, মানে উনি আপনাকে নিয়ে যাচ্ছে ঢাকা থেকে। মানে অনেক নদী পার হইতে হয়, নদী নৌকায় যাইতে হয় 1 ঘন্টা, আবার আরেকটু পরে আবার অনেক রাস্তা যাইতে হয়, এরকম। স্কুল কি তখন বন্ধ? একদম পড়াশোনা কি বন্ধ? তখন বন্ধ, হ্যাঁ। বিয়ের পরই বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, তখন। কোন ক্লাসে থাকা অবস্থায়? তখন আমি ক্লাস 9-এ, মানে 9-এর রেজিস্ট্রি করবো তখন, কিন্তু 9-এর রেজিস্ট্রিটা তখন আমি করতে পারিনি। কিন্তু আমার ভাবনা কি যে আমি এইখান থেকে কিছু একটা করব, কিন্তু এইখানে হলো মানে সে আমাকে ওইটাই নিয়ে যাচ্ছিল, আমাকে রাস্তাটা চিনানোর জন্য, আসা যাওয়া, সে আমাকে দিয়ে এই কাজটা করাবে। তখন ওইখানে আমি যাওয়া আসা করতাম। তখন ওই ভাইয়াকে আমি তখন সেই দিন ফোন দিয়ে বলছি যে যাক, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো, কারণ এরকম একটা জায়গাতে আনার জন্য। কারণ এখন তো আমার নিজেকে কষ্ট দিয়ে কিছু করতে হয় না। আমি এটাও খারাপ, এটাও অনেক খারাপ। এটা তো তখন তো আমি নিজে একা হইছি নষ্ট, আর এটা তো আমি তো আরো 10-কে নষ্ট করব, যেহেতু আমি নিয়ে আসবো আরো মানুষকে দেয়া হবে। কিন্তু তারপর আপনার ভালো লাগছে? আপনাকে যেখানে নিয়ে গেল কি দেখলেন আপনি? কি প্রসেসের মধ্যে ওখানে গেলাম, দেখলাম ওখানকার মানুষ, ওদের সাথে ওরা কথাবার্তা বললো, কিন্তু ওইখানের মধ্যে আর কি দালালরা আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো মানে 500 নেবে না 5000 পিস নেবে না 1000 পিস নেবে, কোথা থেকে এরকমটা ওইখানেই। কোন লোকেশন এটা? এটা হচ্ছে তিবুপাড়া না জানি কি একটা নাম আর কি। বাংলাদেশের ভেতরে না বাইরে? গ্রামটার নাম টেকনাফের পরে আর কি। টেকনাফের পরে? হ্যাঁ। নিশ্চিত না এটা বাংলাদেশের ভেতরে? ওরা কি বাংলায় কথা বলে?
না কিভাবে জানো একটু মানে টেনে টেনে অন্যরকম করে কথা বোঝা যায় কথাগুলো? হ্যাঁ না আমি বুঝি না কথাগুলো বোঝেন না না আপনি? আমি যতবারই গেছি আমি ওদের কথা বুঝি নাই, কারণ ওই যে যার মাধ্যমে কথা আনছি উনি বুঝতো? হ্যাঁ ওর কথা বুঝতাম। আচ্ছা, ঠিক আছে। তো ওদের কথাটা বুঝতাম না। ওকে, তারপরে দাম দর হওয়ার পরে? হ্যাঁ আর ওইখানে তো অল্প দাম, এই জন্য মানে মূল ওইখান থেকে আনা হইতো। এই ওদেরকে তারপর মানে 2 লাখ 5 লাখ চাই, মানে মালের উপর ডিপেন্ড করে আর কি টাকা। তো ওইভাবে টাকা পয়সা দিয়ে কিভাবে আপনি কি দেখলেন ফার্স্ট? কি দেখলেন আপনি, কিভাবে দিল? ফার্স্টে দেখলাম মানে ফার্স্টে বলতে কি আমরা গেছি ওইখানে একটা দোকানের মধ্যে বসে আমরা চা খাচ্ছি। তো ওখানে আসলে কোনো কথা বলা যাবে না, মানে আপনার সাথে তো আমি ফোনে আগে থেকে কথা বলছি, এখন দোকানে আসলাম। তো যদি ওই লোকটা আসলো, দেখলো আমরা চা খাচ্ছি, ওই লোকটা আমার দিকে তাকাইলো, আমি আপনার দিকে তাকাইলাম, এরকম ইশারা দিয়ে হ্যাঁ ঠিক আছে ও যাচ্ছে। ও গিয়ে আমাদের পাশেই বসছে। এটা যেভাবেই কথার মাধ্যমে এক হাত থেকে আরেক হাতে টাকা চলে যাচ্ছে, এক হাত থেকে আরেক হাতে মাল চলে আসছে। আপনারা চেক করতেন না ওই সময়টা? না তখন চেক করা হতো না, কারণ এটা তারাই বলছে যে এটা যখন এই ব্যবসাটা যখন করা হয় এটা একজনের প্রতি একজনের বিশ্বাস রাখতে হয়, কারণ এই 5,000 পিস বা 500 পিস বা 2,000 পিস এটা সম্ভব না ওইখানে দাঁড়ায় গোনা, বা এখানে কি 4 লাখ আছে না 3 লাখ টাকা আছে এটাও গোনা কিন্তু সম্ভব না। তো এই জন্য ওইখানে আমরা কখনোই মালটা ওইখানে দেখতে পারতাম না, যেভাবে দেওয়া হইতো সেভাবে। আর আমরাও যে কম দিচ্ছি না বেশি দিচ্ছি ওইটাও সে দেখতো না, ওইভাবেই নেওয়া হইতো। তো এভাবেই আর কি চললো। তো যখন আমি আসা যাওয়া করলাম, যখন আমি রাস্তাটা চিনলাম, তখন আমি এরকম নিজে থেকেই করলাম। আর ওর বাসায় থেকে যখন আমি দেখলাম যে হ্যাঁ অল্প কিছুদিনে আমার কিছু পুঁজি হয়েছে, তখন ওটা আমি নিজে নিজে করি, ওইটা দিয়ে আমি নিজে নিজে করি। আর ওর বাসায় থেকে থেকে এই ব্যবসাটা আরো বেশি বড় করে ফেলি, তারপর নিজের টাকা দিয়ে আমি একটা পার্লার করি। আপনি নিজের টাকা দিয়ে একটা পার্লার করে ফেললেন। আপনি সেল করতেন কিভাবে এই ইয়াবাগুলো? আমি সেল করতাম কারণ এই আপুর মাধ্যমেই। এই আপুর অনেক পার্টি আছে, ও আমাকে দিয়ে দিত, ফোন দিয়ে দিত, নাম্বার দিয়ে দিত, গেস্ট। কত টাকা করে কিনতেন, কত টাকা করে বিক্রি করতেন? ওখানে আপনার 70 টাকা 80 টাকা পার ট্যাবলেট। হ্যাঁ, আর এখানে তো আপনার অনেক 500 400 350, মানে লাস্ট নিয়ে 350। এই যে আপনারা রাস্তায় দিয়ে যাচ্ছেন, এত লম্বা একটা জার্নি, কোনো বিপদ হতো না আপনাদের? কেউ ধরতো না? পুলিশ চেক করতো না? না আমি কখনো পড়েনি। না, আমি কখনো হয় নাই। কিভাবে আনতেন আপনারা কুপন, কিভাবে আনতেন? আসলে আমি, অনেকে তো বলে যে শরীরের মধ্যে পেঁচিয়ে নিয়ে আসে, অনেক ভাবে নিয়ে আসে, আপনি কিভাবে আনতেন? না আমি ওখান থেকে আসলে পার্লারের কাজ তো আমি জানি। আমি তো আমার চুল অনেক বড় ছিল, ইদানিং আর কি চুলটা কেটে কেটে ছোট করে ফেলছি। আরো 2-3 বছর আগে যখন এটা ব্যবসাটা করছি তখন চুল মানে পার্লার কাজ তো জানি, নিজেই খোপা করতাম, নিচে স্প্রে দিয়ে খোপা করতাম, খোপা করে চুলের ভিতরে ঢুকায় আনতাম। কতগুলো আটতো ওখানে? 5,000 পিসই তো কয়টা, 10টার মধ্যে তো 5,000 পিস ঢুকায় দিলে হয়ে যায়। আপনার ছোট ছোট প্যাকেটগুলি না, ওগুলি 10টা প্যাকেট ঢুকাইলেই হয়ে যেত। চুলটা যে বড় করে ফুলায় খোপা করতাম, শাড়ি টাড়ি পরতাম, চলে আসতাম। মানে খোপা খুলে গেলে আসলে কখনো খুলে নাই। ওকে ফাইন। সো দিস ইজ দ্য সিচুয়েশন, প্রিয় শ্রোতা। ওর খোপা কখনো খোলেনি এবং ও বিজনেস করে এই টাকা দিয়ে সে ঢাকা শহরে একটা পার্লার দিয়েছে। কোন জায়গাটায় পার্লার দিয়েছে? আমি, আপনি লোকেশনটা শুধু বলেন আমাদের। টঙ্গীতে আপনি একটা পার্লার দিলেন। কত টাকা খরচ করে? ওটা আপনার প্রায় 1.5 লাখের মতন খরচ। 1.5 লাখের মতো খরচ করে আপনি একটা পার্লার দিলেন। ওকে, তারপর পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ ভাবে না, ছোটখাটো ভাবে একটা দিছি। বিরতির ঘন্টা বেজে গেছে। অপরাধের যে রকম সকম সেটা এখনো শেষ হয়নি। অপরাধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তবে অনেকেরই মনে হতে পারে যে হ্যাঁ ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, এখান থেকে চাইলেও একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারতো, এতটুকু পর্যন্ত মেনে নিলাম এই কারণে যে বাধ্য হয়ে করেছে। কিন্তু তার পরবর্তীতে একটা কথা আছে যে আপনি যখন অপরাধ জগতে ঢুকে যাবেন, কেন জানি এই জগৎটা আপনার পাটাকে খুব শক্তভাবে ধরে থাকে, আপনাকে এখান থেকে বের হতে দেয় না। আর কি অপরাধ বাকি আছে আমাদের এই রূপার জীবনে, সেটা আমরা জানবো ঠিক রাত 1টার টাইম চেক হবার। রূপার কাছে আপনি একটা পার্লার করলেন, তারপর পার্লার করলাম, পার্লার চলতেছে বলতে আমি পার্লার যে টঙ্গীর ওইখানে নিলাম, ওইখানে তারপর আমি বাসা নেই, ওখানেই আমি থাকি। আমার বাসা ভাড়া আমার সবকিছু মানে টোটালি আমি দিই। তারপর মানে মাঝে মধ্যে এই আপুর সাথে আসি। মানে এই বিজনেসটাও করছেন মাঝে মাঝে? হ্যাঁ এটাও করতেছি মাঝে মাঝে বলতে কি মানে 2-1 দিন পরপরই তো আসতে হচ্ছে আমার। না আসলে তো আমার তো বাসা ভাড়া দিতে পারবো না। তারপর পার্লারের যে ভাড়াটা এগুলো তো মানে চলবে না আমার। আর পার্লার তো নতুন দিছি, তেমন কাস্টমার নাই, পরিচিতি নাই, আস্তে আস্তে হবে।
আর যখন এখানে আসতাম তখন তো আমার পার্লার তো বন্ধ থাকতো, পার্লারে তো কোনো মানুষ নাই, কোনো মেয়ে নাই, আমি ছাড়া। তো এইভাবেই আর কি যখন আসা যাওয়া করতাম, তো ওর বাসা থেকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। জি। তারপর ওই মেয়েটাকে আমি বললাম যে দেখো এই কাজটা তোমার করতে হবে না, আমি আমার নিজের পার্লার আছে, তুমি আমার পার্লারে কাজ করবা, তোমার মাসে যা লাগে আমি দেবো। তারপর মেয়েটা রাজি হয়, মেয়েটাকে আমি কাজটা শিখাই। তারপর 1 মাসের মতন হয়ে গেছে, কারণ মেয়েটাকে তো আমার টাইম দিতে হবে, মেয়েটাকে তো আমার কাজটা শিখাতে হবে। জি। তো এই জন্য আমি 1 মাসের মতন এই আপুর কাছে আসি না। তারপর পার্লারে আমি থাকি, কাস্টমার আসে যায়, এভাবে চলি। তারপর একদিন হঠাৎ আপু আমাকে ফোন দেয় যে ভালো একটা ছেলে পাইছি, তুই আয়। তো এর মধ্যে সরি আমার নামের কথাটা বলা হয় নাই। তো যখন ওই ভাইয়াটা যখন আমাকে নিয়ে আসে, ওই যে সায়দাবাদ থেকে যখন নিয়ে আসে, তখন ওই ভাইয়াটা তোমাকে আমার নাম জিজ্ঞেস করছিল। তখন তো আমি তো আমার আসল নামটাই বলছিলাম। কিন্তু ওই ভাইয়া আমাকে যখন এই বাসায় দেয়, এই বাসার আপুর সাথে পরিচয় করায়, তখন বলছে যে দেখো অনেক মানুষ অনেক কিছু করে, কিন্তু তোমার তো আসলে একটা নাম আছে, এই নামটা তুমি সবার কাছেই মানে ইউজ করো না, তোমার একটা নকল একটা নাম দিও। তারপর আমি আমার নকল নাম, আমি কি নকল নাম মানে কি, আমি কিভাবে নাম দেবো? তারপর ওই তখন থেকেই এই আপু যখন আমাকে ফার্স্ট জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন আমি বলছিলাম যে আমার নাম রূপা। আপনি এই নামেই পুরোপুরি এই জায়গাতে, এই জগতে জড়িত আছেন। এখন পুরোপুরি ভাবে এই রূপা নামই আমাকে সবাই চেনে এখানকার। তো ওই তখন আপু আমারে বললো যে রূপা এরকম একটা ভালো একটা ছেলে পাইছি, খুবই ইয়াবা খায়, তোর সাথে খুব ভালো জমবে। তখন কি আপনি ইয়াবা নিচ্ছেন? হ্যাঁ। তখন আপনি ইয়াবা খাচ্ছেন? হ্যাঁ, তখন তো মানে কন্টিনিউ প্রতিদিন, মানে প্রতিদিন আমার 20-25টা লাগে এরকম। আপনি এর আগে তো কোনো ড্রাগ নিতেন না? নিতেন কি? না, তখন আমি তো নিতাম না। ইয়াবাই আপনার ফার্স্ট ড্রাগ? হ্যাঁ, ফার্স্ট। কেন নিলেন? মানে আসলে বুঝি নাই, কারণ আমি এটা করি অথচ আমি খাবো না, মানে কৌতূহল বশত আমি খাই। আর আপনি তো জানতেন যেটা খারাপ জিনিস। হ্যাঁ, এটা খারাপ জিনিস, আসলে খারাপ জিনিস জানতাম, আমি নিজেও নিয়ে আসতাম, নিজে সবাইকে দিতাম, আর আমার সামনে মেয়েরা খাচ্ছে, ওইটা ওরা নিজেরা কিভাবে খাচ্ছে এটা আমি ফলো করতাম, যে ওরা খাচ্ছে এটা আমিও ট্রাই করবো, দেখি আমি পারি। এটা খেলে ভালো কোনো ব্যাপার স্যাপার আছে, এগুলো কি আপনাকে কেউ কখনো বলেছিল? না, এটা খেলে তো অবশ্যই কখনোই ভালো মন মানসিকতা থাকে না, বা ভালো কোনো কিছুই হয় না। তারপরেও আপনি জেনে এই জিনিসটা করেছেন? হ্যাঁ, এটা আমি বুঝছিলাম। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ও জেনে শুনে এই ধরনের এই কাজটা করেছে। একটা কথা হচ্ছে যে আপনি যে পরিবেশে থাকবেন, সেই পরিবেশটাই আপনাকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে সেই কাজগুলোর জন্য। ও যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশ কিন্তু আলটিমেটলি ওকে ইনফ্লুয়েন্স করছে যে খারাপ কাজগুলো করার জন্য। হ্যাঁ, তো আপনার আপুটা বলল যে আমি এই আপু নিয়ে অনেকে কনফিউজ হয়ে যাবে। প্রথম একজন আপুর কল্যাণে আজকে আপনি এই জগতে, তারপরে একজন আরেক আপু, দ্বিতীয় আপুর প্রসঙ্গে আপনি আপুগুলোর নাম বলতে চান না, তো এই দ্বিতীয় আপু আপনাকে বললো যে এরকম একজন খদ্দের আছে বা কেউ একজন আছে কাস্টমার, সে আসলে আপনার মতো প্রচন্ড রকম ইয়াবা খায়। তারপর আমি ওখান থেকে চলে আসি বা আমার বাসা থেকে চলে আসার পর যখন দেখি যে এরকম এই ভাইয়াটা ওই ইয়াবা খায়, তারপর আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার নেই। তারপর আমি বলি যে আপনি কোথায় থাকেন? উনি বলে যে উনি উত্তরাতে থাকে। তাই আমি বললাম উত্তরা তো আমার জন্য অনেক কাছে, তা আপনি আর এত কষ্ট করে এখানে আসেন কেন, মানে মালিবাগ রামপুরা এখানে আসেন কেন? তো আপনি তো আমার ওইখানেই তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর আপনি আমার কাছ থেকে মানে 500 করে দিবেন, আপনি আমার কাছ থেকে ভালো জিনিস পাবেন। কি নাম এগুলার? তারপর আর এখন তো কোনটা ভালো সবচেয়ে ভালো? তো তাকে আমি বলছি, তো তার সাথে সেদিন আমি খুব খাইছি, সেও খাইছে আমিও খাইছি। খাওয়া দাওয়ার পরে তারে বললাম যে চলেন আজকে আপনি আমার বাসায় যাবেন। তো সে বলল যে না আজকে যাব না, আজকে তো আমার টাইমই নাই, তো আমার নাম্বারটা তুমি রাখো, তুমি আমার সাথে যোগাযোগ করবে। আমি বলছি যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, আপনি আমার নাম্বারটা রাখেন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তারপর আমি আমার নাম্বারটা তারে দিছি। তারপর সে মাঝে মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করতো। এর মধ্যে এই আপুর বাসায় আসা যাওয়াও করি। তো একদিন এর মধ্যেই আর কি ব্যবসা চলতেছে, ইয়াবার ব্যবসা চলতেছে। আপনার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই? না, আমার ওই হাজবেন্ডের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নাই। এই ছেলের সাথে যে আপনার ইয়াবার ব্যাপার নিয়ে কথা হচ্ছে, সেই দিন পর্যন্ত কতদিন? এই তো ওইখান থেকে আসলাম, ওর সাথে সংসার করলাম তো 2 বছরের মতো। 2 বছরের পরে আপনি যে পার্লার করলেন এবং মাঝে মাঝে তখন এটা করতে মোটামুটি আমার 1 বছরের মতো, মানে 1 বছরের মধ্যে কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে? না। ওকে, তারপর এই 1 বছরের মতন লাগছে যখন আমার পার্লার টার্লার সবকিছু হয়েছে, এগুলো তো চললো, মানে ইয়াবা প্লাস পার্লার এগুলো চললো, বাসা ভাড়া টাড়া দিয়ে মানে চলতেছে আমার কোন রকম। তারপর একদিন আমরা সবাই মিলে, বান্ধবীরা সবাই মিলে বাড্ডাতে গেলাম। বান্ধবীরা বলতে কি মানে নানান ভাবে নানান বান্ধবী আর কি হইছে। তো ওদের মাধ্যমে মানে মানে পার্লার করতে গেছি বা ইয়াবার ব্যবসা করতে গেছি বা ওই পার্টি করতে গেছি, অনেক জায়গায় মেয়েদের সাথে পরিচয়। তো ওখান থেকে আর কি কিছু কিছু আমরা ভালো, আমাদের যাদের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে আমরা কন্ট্যাক্ট করি সবসময়। তো আমরা রামপুরা মোল্লা টাওয়ার মার্কেটে গেছি, মার্কেট টার্কেট করি, আমি শাড়ি টাড়ি কিনি, অনেক কিছু।
তারপর ওই ফাস্টফুডের দোকানের মধ্যে বসে আমরা খাচ্ছি, আর পাশে প্রায় 3-4টা ছেলে আড্ডা মারতেছে, খাইতেছে। তো ওখান থেকে একটা ছেলেকে আমার ভালো লাগছে। আপনারই ভালো লেগেছে? হ্যাঁ, আমার ভালো লাগছে। যাকে বলে যে প্রথম একটা ভালোবাসা বা লাভ, এটা আসলে এটাই। হ্যাঁ, কিন্তু আমি যাকে বিয়ে করছিলাম, যার সাথে আমার সংসার হয়েছে, তার প্রতি আমার এরকম একটা ফিল হয় না। তারপর আমি ঘুরে ঘুরে বারবার ওই ছেলেটার দিকে তাকাচ্ছি। তারপর আমার একটা বান্ধবী আছে, ডলি নাম বান্ধবীটা, ও আমাকে বলতেছে, কিরে রূপা তুই কার দিকে বারবার তাকাইতেছিস? ওকে আমি বলতেছি যে দেখ পিছনে দেখ, কি সুন্দর একটা ছেলে দেখ বসে আছে। বলে এইখানে একটা না প্রায় 4-5টা, তুই কোনটার কথা বলতেছিস? পরে বললাম যে ওই যে মানে কালো শার্ট বা এরকম এরকম, পরে করলাম, ইঙ্গিতে বুঝাইলাম। ওরা উপরে মানে আমরাই ছেলেদের সাথে মজা করতেছি, কিন্তু ওরা আমাদেরকে দেখে মনে হইতেছে যে খুব লজ্জা পাইতেছে, এরকম একটা অবস্থা। তারপর আমার যাকে ভালো লাগছে ওর দিকে মানে তাকায় বারবার, আমি শুধু হাসতেছি। তারপর ওদের মধ্যে থেকে একটা ছেলে এসে আমাদেরকে বলতেছে যে আচ্ছা আপু, আপনাদের সমস্যাটা কি? আপনারা আমাদেরকে দেখে এরকম হাসতেছেন কেন? মানে আমি তখন বললাম যে কেন ভাই, আপনি কি লজ্জা পাচ্ছেন? তখন বললো যে না, লজ্জা তো পাবেন আপনারা, কিন্তু আপনারা আমাদেরকে দেখে এরকম হাসতেছেন কেন? তারপর আমি বললাম যে আপনার যে ওই যে সাইডে যে একটা ছেলে আছে, ওই ছেলেটার কন্ট্যাক্ট নাম্বার মানে আমাকে এনে দেয়। মানে আমি এভাবে ডাইরেক্ট বললাম। তারপর বললো যে কেন, আপনি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কি করবেন? আমি বললাম যে আমার ভালো লাগছে, এই জন্য আমি ওর কন্ট্যাক্ট নাম্বার চাইছি। এরকম করে যখন বলছি তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখি নাম্বারটা দেয় নাকি। যখন ওর মানে নাম্বারটার কথা বলছে, ও নিজেই উঠে আসছে। উঠে এসে আমাকে বলতেছে যে আপনার নাম কি? আমি বললাম যে রূপা। তারপর বলে যে আপনারা এখানে কেন আসছেন? আমি বললাম যে কেন আসছি দেখতে পারতেছেন না, আপনাদের সাথে মজা নিব এই জন্য আসছি। তারপর অনেক হাসাহাসি হয়েছে, অনেক কথাবার্তা, মানে এর মধ্যে অনেক কথাবার্তা বলছি। বলার পর তারপর ওই ছেলেটা বলতেছে যে চল, এরা মনে হয় ভালো না, এরা দেখছিস কিভাবে নিজেরা বেহায়ের মতন নিজেই সাথে সাথে নাম্বার চাইতেছে। কোন ছেলে বলেছে? যে ছেলেটাকে আপনার পছন্দ হয়েছে? না, ওর সাথে আরেকটা। বলতেছে ওরা মনে হয় ভালো না, দেখ নিজে থেকে কিভাবে ট্যাপ ট্যাপ করে তাকায় আছে, চল, এর অনেক ফাস্ট, এদের সাথে কথা বলা সম্ভব না। তারপর আমি বললাম যে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান, মানে আস্তে করে বলছি ওই ছেলেটাকে। তারপর ওর নাম্বারটা আমাকে মানে কোথা থেকে জানি কাগজে কলম, আমি এটা অবশ্য খেয়াল করি নাই, মানে একটা কাগজ বের করে ওই নাম্বারটা আমাকে দিল। পরে আমি বললাম যে এত তাড়াতাড়ি আপনি লিখেও ফেলছেন কলম আপনার, মানে যখন বললাম যে এত তাড়াতাড়ি আপনি কিভাবে লিখলেন, বললো যে মনে মন টান থাকলে সবকিছুই হয়, এভাবে করে বলে তারপর ও আমাকে নাম্বারটা দিয়ে যায়। আমি তারপর ওই যাওয়ার পরপরই রিক্সা নেই, রিক্সা মোল্লা টাওয়ার থেকে বের হয়ে আমি যখন রিক্সা নেই তখন আমি ওকে ফোন দিই। ফোন দিয়ে আমি সবকিছু বলি যে আচ্ছা আপনাকে না আমার সত্যি খুব ভালো লাগছে, আপনি কি আমার সাথে কি প্রেম করবেন? মানে সব আসলে কি এটা না বলা হইতো না, সব বান্ধবীর একসাথে তুই আর কি জোকে জোকে বলে ফেলছি। একা একা থাকলে বা অন্য একটা মোড়ে থাকলে অবশ্যই মানে বলতে পারতাম না। তা আমি যখন বলছি তখন ও আসলে আমার সাথে হ্যাঁ প্রেম তো করাই যায়, সমস্যা কি? মানে আসলে ও আমার সাথে ফান করতেছে, কিন্তু আমার মানে ভালো লাগছে, আমি আসলে ফান করে বলতেছি, কিন্তু আমার ভালো লাগছে। তারপর ওর সাথে আমার প্রায় যোগাযোগ চলতে থাকে, এই 3-4 দিন পর, 1 সপ্তাহ পর, 15 দিন পর এইভাবে যোগাযোগ চলে। কারণ ওর সাথে তো আমি কন্টিনিউ যোগাযোগ করতে পারি না, কারণ আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজে আমাকে সময় দিতে হবে। ওর সাথে তো আমি কন্টিনিউ যোগাযোগ করলে দেখা যাবে এক পর্যায়ে ও আমাকে দেখা করতে বলবে, বা আরো অন্য, ওর সাথে আমার সম্পর্কটা আরো অন্যদিকে যেতে পারে, তো ওকে তো আমি টাইম দিতে পারবো না। তো এই জন্য ওর সাথে তেমন একটা বেশি কথা বলতাম না, আমি আমার মতন থাকতাম। তারপর ওর সাথে আমার প্রায় 3-4 মাস পর যখন কথাবার্তা হলো, যোগাযোগ হলো, ও আমার বাসায় আসলো, ও দেখলো যে আমার বাসা এটা, আমার পার্লার। তারপর ও আমাকে বিয়ে করতে চায়, ওকে আমি বিয়ে করি। মানে এখানে একটু জাস্ট জানার জন্য বলছি যে ছেলেটা সম্পর্কে আপনি ডিটেল জানতেন, যে ওর ফ্যামিলি কিরকম, ও কিরকম, একই সাথে ও কি আপনার সম্পর্কে জানতো? ওই 3-4 মাসের মধ্যে ওর মা বাবার সাথে আমি কথা বলি ফোনে, আর ওই সময়ের মধ্যেই ও আমার যে বড় ভাই ছিল, ও বাংলাদেশে আসছিল, ওর সাথে কথা বলে, বড় বোনের সাথে কথা বলছে। আপনার সমস্ত হিস্ট্রি কি সে জানতো? না। কি জানতো সে? মানে শুধু জানতো যে আমি এখানে থাকি, টঙ্গীতে থাকি, আর আমার দাদার বাড়ি তো পাশেই, আব্দুল্লাহপুর। তার মানে আপনাকে যদি গোপন করতে হয়, আপনাকে তো অনেক বড়, অনেক বেশি কিছু গোপন করতে হয়েছে, এবং এটা আপনি জেনে শুনেই করেছেন। কেন করেছেন? কারণ আমি ওর কাছে জানাইতে চাইনি, কারণ আমার প্রথম হাজবেন্ড জেনে আমাকে বিয়ে করে মাত্র 4-5 মাস রাখলো, তারপর আমাকে এরকম অত্যাচার করলো। ও যদি জানে তাও ও তো আমাকে অথবা অত্যাচার করতে পারে। আপনার ফার্স্ট হাজবেন্ড কি যখন আপনাকে অত্যাচার করতো তখন আপনাকে এগুলো নিয়ে খোঁটা দিত, এগুলো নিয়ে কথা বলতো? হ্যাঁ, গালাগালি তো করতো।
মারতো। এবং আপনি এই জন্যই আপনার একটা ইতিহাস, আপনার সমস্ত সত্যকে গোপন করে আপনি তৃতীয় জনের কাছে আপনার জীবনের সুখ খুঁজতে চেয়েছেন। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার মিস্টেক, বিগ মিস্টেক, প্রিয় শ্রোতা। কারণ সত্য কখনোই গোপন থাকে না। দেখুন, এই যে বললাম না যে মানুষ যখন অপরাধের মধ্যে ঢুকে যায় একটার পর একটা অপরাধ করতে থাকে, কিন্তু একটা মানুষ সহজে অপরাধী হয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে। আজকে যে কিশোরী বা শৈশবের যে রূপাকে আমরা আবিষ্কার করেছি, সেই রূপাকে আপনি অপরাধী বলেন বা সামাজিকতার জায়গা থেকে প্রচন্ড নিন্দনীয় ব্যক্তি বলেন, সে কিন্তু পরিস্থিতির শিকার। এবং একটা কথা আছে রবীন্দ্রনাথের, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকেই টানবে। এই রূপাদেরকে পেছনে ফেলে সমাজ বলেন বা আপনি বলেন, আমি বলেন, চারপাশ বলেন, কেউই কখনো ভালো থাকতে পারবে না। যাই হোক, আমরা আবারও তার কাছে ফিরে যেতে চাই। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, গোপন করলেন এবং আপনি বিয়ে করলেন, একবার কি মনের মধ্যে ভয় কাজ করলো না যদি জেনে যায় সবকিছু, কেউ যদি বলে দেয়? কারণ আমার ফ্যামিলির মানুষরাও তো তেমন একটা কিছু জানে না। আপনার ফ্যামিলি কি তাকে রিসিভ করেছিল, আপনার এই সেকেন্ড হাজবেন্ডকে? না, আমার বাবার কাছে তো আমি এখনো যাই নাই। আপনার বাবা সম্পর্কে তাকে কি বলেছিলেন? আমি বলছি যে আমার বাবা ভালো না, নেশা পানি করে, কিন্তু আমাদের বাড়িটা সবকিছু দেখছে, আমাদের এলাকাতে গেছে, দেখছে সবকিছু। তখন কি বাবার সঙ্গে কথা হয়েছে? না, তখনও হয়নি? না। এর মধ্যে যখন আমি আমার বাবাকে বলছি যে আমি কিন্তু বিয়ে করবো এখন। সেকেন্ড বিয়েটা কি ফার্স্ট বিয়ে জেনেছে? হ্যাঁ, এটাই তারা জানে। তারপর আমি যখন বলছি বাড়ি মানে তো ওটা আপনাদের নিজেদের বাড়ি ছিল, right? হ্যাঁ, আমাদের নিজের। কোথায় যেন ছিল বাড়িটা? কোন জেলায় বলছিলেন? টঙ্গী আব্দুল্লাহপুরে। টঙ্গী আব্দুল্লাহপুরে। কয়তলা বাড়ি ছিল আপনাদের? আব্দুল্লাহপুর দাদার বাড়ি, আর বাবা বাড়ি করছে আজিমপুর। আজিমপুরে। এটা ওটা তো এই বাড়িতে তো আপনারা বড় হয়েছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কয়তলা বাড়ি ছিল? এটা 4 তলা। 4 তলা বাড়ি ছিল, এবং এই 4 তলা বাড়ির ভাড়া দিয়ে আপনাদের অটোমেটিক্যালি চলতে পারতো। হ্যাঁ, হ্যাঁ। হোয়াট আ স্টোরি। ঢাকা শহরে 4 তলা বাড়ি, আজিমপুরে, বাবার বিজনেস আছে, কোটি কোটি টাকার বিজনেস, এবং সেই পরিবারের মেয়ে রূপা, তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আমরা আবিষ্কার করছি। অত্যন্ত হৃদয় বিতারক এবং কষ্টকর। ওকে, ঠিক আছে, আপনি যে কোনো ভাবে হোক ধামাচাপা দিয়ে আপনার সেকেন্ড হাজবেন্ড যে, তাকে আপনি বিয়ে করলেন। ফার্স্ট হাজবেন্ডের সাথে কি আপনার কোনো ডিভোর্স হয়েছিল? কোনো লিখিত কোনো ব্যাপার স্যাপার ছিল? রেজিস্ট্রি কোনো ব্যাপার স্যাপার ছিল? না, কোনো যখন কিছু আমি ছিল না? না, যখন ওকে আমি বিয়ে করব তখন এই আপুর সাথে আমি সবকিছু শেয়ার করছি। আর আপু তারপর আমাকে বলছে যে দেখ রূপা, মানুষ যত যাই করুক, তুই তো তোর ফেসটা চেঞ্জ করতে পারবি না। এই আপু জানে যে এটা আমার আসল নাম না, কিন্তু বলতেছে যে তুই তো সবকিছু চেঞ্জ করলি, সব নকল দিলি, কাগজপত্র তুই টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে নকল করলি, কিন্তু তুই তো তোর